শেখ মুজিবুর রহমান বা শেখ পরিবার স্বাধীনতা কি অবদান রাখছে আমাকে বলতে পারবেন? ৭ই মার্চে যে ভাষণ দিলেন, এর মিনিংলেস ভাষণ। উনি এই দেশের স্বাধীনতা কোনো ভূমিকা নাই। ২৬শে মার্চের ক্র্যাকডাউনের রাতের ক্র্যাকডাউনের জন্য উনি দায়ী। উনি জনগণকে মিথ্যা বলছেন। উনি জানতেন কি হবে, কি করতে যাচ্ছে পাকিস্তানি আর্মি। আমি বীর প্রতীক, বাংলাদেশ রাইফেল পদক পাওয়া, বাংলাদেশ পুলিশ মেডেল পাওয়া, বাংলাদেশের সবচেয়ে বেশি অস্ত্র উদ্ধার আমার, সবচেয়ে বেশি যুদ্ধ আমার। ৩০ লাখ লোক মারা গেছে, কে বলছে? উনি তো যুদ্ধই করেন নাই, উনি জানেন কেমনে? ৩ লাখ কেন, ১ লাখ লোক পাবেন না খুঁজে মারা গেছে। সব মিথ্যাচার। আজকে আওয়ামী লীগ ধর্ষণে নির্দেশের নারী ধর্ষণ করছে সেঞ্চুরি। বলেন তো পাকিস্তানে কারা সেঞ্চুরি করছে বাংলাদেশের সাথে? আপনি ২ লাখ মানুষ রেপ বলছেন নারী। থানার ওসিতে সব ছিল বাঙালি। কয়টা মামলা হয়েছে? হাসিনা সংবিধান নিয়েই গেছে। বিপ্লব সংবিধান মোতাবেক হয় নাই, সমাধান হবে সংবিধান মোতাবেক না। পুরো দেশটাকে পাগল বানিয়ে রাখে গোয়েন্দারা, ডিজিএফআই, এনএসআই। দুইটাকে সংস্কার করা দরকার। আমরা জানি ক্যাডার ভিত্তিক সংগঠন হলো গিয়ে জামাত ইসলামী। তার চেয়ে 10 গুণ বেশি ক্যাডার ভিত্তিক হলো বাংলাদেশ সেনাবাহিনী। এমন আইন করে যেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা চুরি করতে না পারে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান বীর প্রতীক। অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনি মহান মুক্তিযুদ্ধের একজন খেতাবপ্রাপ্ত। একটু থামাই আপনাকে, আমি মহান মুক্তিযুদ্ধ না, স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামের সাফল্যজনক অপারেশন করার জন্য বীর প্রতীক। আচ্ছা, একই সাথে আপনি এই যে খেতাব প্রাপ্ত হয়েছেন এর পরবর্তী সময়ে বিশেষ করে আমরা দেখেছি বিগত আওয়ামী রেজিমে আপনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, এবং আপনি পরবর্তী সময়ে ২৪-এর যে ঐতিহাসিক গণ বিপ্লব হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানেও আপনি নেতৃত্বের সারিতেই ছিলেন আপনার জায়গা থেকে। সব কিছু মিলিয়ে কেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন এবং কেমন বাংলাদেশ এই মুহূর্তে দেখছেন এবং আগামী দিনে কেমন বাংলাদেশ গঠন করতে চান, সে গল্পগুলো আজকের এই এপিসোডে আপনার কাছ থেকে জানতে চাই। শুরু করতে চাই আপনার বর্ণাঢ্য জীবনের একেবারে শুরু থেকে। কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম রাজশাহীতে। আচ্ছা। আর আমার বাড়ি হলো কুমিল্লা, লাকসাম। লেখাপড়ার অধিকাংশ অংশটা বলতে পারেন বরিশাল। আচ্ছা। যেটা ক্যাট কলেজ বলি আমরা, আগে রেসিডেন্সিয়াল ছিল। তারপর ঢাকা নটরডেম কলেজ, এবং আমি ৮২ সালে আর্মিতে আসি। ৮৪ সালে কমিশন পাই চট্টগ্রামে। ওকে, লং কোর্স করে এসছেন? হ্যাঁ, তো 10ম বিএমএ লং কোর্সের। আচ্ছা আচ্ছা। এরপর প্রথম পদায়ন কোথায় ছিল আপনার? আমার যেহেতু পদাতিক বাহিনীর অফিসার কমিশন, আমার কমিশন হয়েছিল খাগড়াছড়িতে। আচ্ছা। আমি নিজে ভলেন্টিয়ার হয়েই খাগড়াছড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলে আমার খাগড়াছড়ি দেওয়া হয়। ওই সময়টা ছিল সবচেয়ে উত্তপ্ত নগরী। আপনি নিজেই নিজেই চেয়েছিলাম। কারণ কি ছিল? কারণ ছিল আমাদের একজন সিনিয়র অফিসার, ওনাকে দেখলাম, লেফটেন্যান্ট সামাদ, আমাদের সামনেই প্রশিক্ষণ করলেন, কমিশন করলেন, এবং আমরা দেখতে পারলাম যে খুব অস্বল্প সময়, হয়তো 15-20 দিনের মধ্যে উনি মারাও গেলেন। আচ্ছা। এই কৌতূহল থেকে কি এমন সমস্যা হিল ট্যাক্সের, আমি উৎসাহ হই, জানার চেষ্টা করি কোন ব্যাটালিয়ানটা সবচেয়ে উত্তপ্ত নগরী। জানতাম খাগড়াছড়ি। তো সেই হিসাবে আমি আমার অনুরোধ থাকে খাগড়াছড়ি দেওয়ার জন্য। মানে প্রথমেই আপনি একটা সংগ্রামী মনোভাব নিয়ে জয়েন করেছেন? আপনি বলতে পারেন, কিন্তু যাওয়ার পরে আমি চরম হতাশা মধ্যে পড়ে যাই। আচ্ছা। যুদ্ধ বলতে যেরকম আমরা বুঝি, আপনি যেরকম দেখেন আফগানিস্তান বা ভিয়েতনাম ওয়ার, তো এরকম কোনো ছোঁয়া ছিল না। এটা অন্যরকম, অপ্রচলিত যুদ্ধ। আর যুদ্ধের তো আসলে ওটা তো ওইভাবে মূল্যায়ন করা যাবে না। আমরা তো এক জাতির দেশ, মানে একটা দেশেরই জনগোষ্ঠী বাংলাদেশি। এখানে তো শত্রু বলে নাই। যারা অস্ত্রধারী সন্ত্রাসী তারা সন্ত্রাসী, সবাই তো শত্রু না। যতটা আশা নিয়ে গেলাম অতটা আশা মানে
অনেকটা হতাশ ছিলাম, কী হলো, আচ্ছা। এটাই যদি উত্তপ্তর অবস্থা হয় তো বাকিটা কী হবে। পরবর্তী সময় আমি যখন অন্যান্য এলাকায় ওই খাগড়াছড়ি জেলা অন্যান্য ক্যাম্পগুলিতে গেলাম, দুর্গম ক্যাম্পগুলি, ওগুলি বেশ রোমাঞ্চকর ছিল, আচ্ছা। কিন্তু শুরুটা খুব হতাশ ছিলাম। তারপরও বলবো, স্বাধীন হওয়ার পর এরকম একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দীর্ঘ অনেক বছর পর কিছুটা শান্তি এলেও আসলে বাস্তবতা শান্তি আসে নাই। শান্তি চুক্তির পর এই সব সৃষ্টির জন্য শেখ মুজিবুর রহমান দায়ী। আচ্ছা। উনি স্বাধীনতার পর ৭৩ সালে নির্বাচন হলে মনোনয়ন লামাকে বলেন বাঙালি হয়ে যাওয়ার জন্য। আমি সম্মান নিয়ে সকল জাতিকে সম্মান করতে হবে আমি মনে করি, উনি সেটা করেন নাই। উনি পাহাড়িদেরকে বাঙালি হতে বলছেন, আর এটাই হচ্ছে মূল কারণ। দাবি আমাদের অনেক পাহাড়িদের অনেক থাকতে পারে, আপোষের মাধ্যমে বন্ধুত্বের মাধ্যমে আমরা অনেক কমাই আনতে পারি। এক পতাকার নিচে সমমর্যাদা সম অধিকারের ভিত্তিতে আপত্তি থাকার তো কথা না। তো এই জিনিসটা আমরা ট্রান্সমিট করতে পারি নাই, যেহেতু উনি শেখ মুজিবুর রহমান যুদ্ধ করেন নাই, যুদ্ধের সঙ্গে ধারণা নাই, উনি স্বাধীনতা চান নাই, ঘোষণা দেন নাই, তাই ওনার বাস্তবতা কত কঠিন উনি বুঝেন নাই। যাই উনি যা মুখে এসে তাই উনি বলছেন এবং দেশকে বিপদে ফেলছেন, যার এখন আমরা সে দায়ভার নিয়ে সেনাবাহিনী আছে পার্বত্য চট্টগ্রামে। বিগত রেজিমে তো খুব করে বলা হয়েছে যে শেখ মুজিবই ছিলেন স্বাধীনতার ঘোষক। আর শেখ মুজিবুর রহমান বা শেখ পরিবার স্বাধীনতা কী অবদান রাখছে আমাকে বলতে পারবেন? আপনি পারবেন না। বরঞ্চ যে ঘোষণা শেখ মুজিবুর রহমান দেওয়ার কথা ছিল উনি সেটা দেন নাই। সমগ্র বাংলাদেশের জনগণকে পাকিস্তানি অস্ত্রের মুখে রেখে উনি আত্মসমর্পণ করছেন পাকিস্তানিদের কাছে। এটা নেতা হিসাবে খুবই লজ্জাজনক। এই যে জনগণকে একটা এরকম অস্ত্রের মুখে ফেলে দিয়েছেন অদূরদৃশ্যতার জন্য, 26শে মার্চের ক্র্যাকডাউনের রাতের ক্র্যাকডাউনের জন্য উনি দায়ী। উনি জনগণকে মিথ্যা বলছেন, উনি জানতেন কী হবে, কী করতে যাচ্ছে পাকিস্তানি আর্মি। এর জন্য শেখ মুজিবুর রহমান বিচার হওয়া উচিত, মরণোত্তর বিচার হওয়া খুবই যথাযথ। দেশটাকে তো উনি তো একমাত্র নেতা ছিলেন, কথা বলতেন, আলোচনা করতেন কী হবে না হবে, দেশবাসীকে সতর্ক করতেন। উনি তো করেন নাই। উনি স্বাধীনতা মার্চের 7ই মার্চে যে ভাষণ দিলেন, এর মিনিংলেস ভাষণ, তো ঘোষণা না। আপনার ঘোষণা নিয়ে আপনি বাড়িতে বাস নিয়ে যুদ্ধ করতে বললেন, যে আর যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। তো বাঙালির কাছে কী থাকবে? বাসায় বাস লাঠি, এগুলোই তো। এটা দিয়ে যুদ্ধ করা যায় কোন দেশের সাথে? কোনো প্রস্তুতি ছিল না, কোনো চুক্তি ছিল না কারোর সাথে। কীভাবে স্বাধীনতা অর্জন করবেন? উনি সত্যিকারই স্বাধীনতা চাইতেন, যুদ্ধ ছাড়াই স্বাধীনতা অর্জন করা যাইত। এখানে আমাদের 6টা রেজিমেন্ট ছিল, বেঙ্গল রেজিমেন্ট। 6টা বেঙ্গল রেজিমেন্ট যথেষ্ট ছিল যুদ্ধ ছাড়াই স্বাধীন হওয়ার। তো উনি তো সেটা চান নাই। উনি কী চাইছেন কি চান নাই আমরা দেশবাসী, আমি কনভিন্স না। রক্ত দেওয়া দরকার ছিল না। তেজগাঁ এয়ারপোর্ট, চিটাগাং পোর্ট, এই মিলে বড় জোর 50 করে 150 থেকে 200 সৈন্য যথেষ্ট ছিল। বাকিরা পাকিস্তানিদের গ্রেপ্তার করলেই হইতো, তাহলে স্বাধীনতা অটোমেটিক পেয়ে যেতাম আমরা। যুদ্ধ দরকার ছিল না তো। আসলে উনি স্বাধীনতা চান নাই। যে ঘোষণা ওনার দেওয়ার কথা সেটা আমাদের মেজর জিয়াউর রহমান, আর তার সাথে যে আচরণ করা হয়েছে এই জন্য তো আসলে বিচার সত্যি হওয়া উচিত। যদি শহীদ জিয়া রহমানের খেতাব শেখ হাসিনা নিয়ে নিতে পারে, তাহলে আমরা তো সম্মান দিয়ে শেখ মুজিবুর রহমানকে সম্মানিত করব না। তার খেতাবও নেওয়া হতে পারে। তার খেতাব তো কিছু নাই, শেখ মুজিবুর কোনো খেতাব নাই। উনি হলেন গাদ্দার। উনি এদেশের স্বাধীনতা ওনার কোনো ভূমিকা নাই। যখন তাজউদ্দিন সাহেব সহ আওয়ামী লীগরা ভারতে গেলেন, আমরা আর্মি রিভোল্ট করে, পাকিস্তানি অফিসারদের হত্যা করে ভারতে যায়। যাওয়ার পরে ওনারা একটা 7টা শর্তে চুক্তি করেন, যেখানে সেনাবাহিনী থাকবে না, পররাষ্ট্রনীতি থাকবে না, অনেক অনৈতিক চুক্তি। যে চুক্তি করা মানে একটা গোলামি করা। তো চুক্তি যখন করলেন, এই চুক্তি তো এর চেয়ে তো ভালো ছিল আমরা পাকিস্তান আমলে। আচ্ছা, আরও কথা বলবো, আমি তখন আমার বাঙালি এক জাতি হিসেবে 7.5 কোটি, বোঝার চেষ্টা করেন। আর পাকিস্তানের মূলত 4 জাতি, সব মিলিয়ে 5.5 কোটি।
সংখ্যাগুরু সংখ্যালঘুর সাথে যুদ্ধ করে না সংখ্যালঘুরা যুদ্ধ করে, বলেন এ কী কৃতিত্ব আছে এখানে? পুরোটাই একটা মিথ্যাচার প্যাকেজ। ইভেন 26শে মার্চের আগে যেই পরিমাণ বিহারিদের আপনারা হত্যা করছেন, বিহারিরা কারা? ভারতের বিহার প্রদেশের বিহার রাজ্যের মুসলমান। পাকিস্তান তাদের আশ্রয় দিছে। আপনারা যদি দেখেন মিরপুর এলাকা, 1-10 এই এলাকা 2.5 কাঠা জমি প্লট, এটা হলো গিয়া আপনার শরণার্থী শিবির বলতে পারেন। এক একটা লোককে 2.5 কাঠা করে প্লট দিছে। এখানে আজকে মনে করেন 7 তলা বানাইয়া লোকজন থাকতেছে। কত দূরদর্শিতা, কত মহানুভবতা, কতটা উদার হয়ে এই শিবির ছিল, বানানো হয়েছিল যে তোমরা এখানে থাকো, ঘরগুলি বানাই দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা কি বিহারিদের মানে পাকিস্তান সরকার করেছে? পাকিস্তান সরকার করছে। 2.5 কাঠা করে জায়গা 2.5 কাঠা পুরা মাঝখানে, পুরো বিহারি সব প্রজেক্ট 2.5 কাঠার প্রজেক্ট। কত হলো? এরা রোহিঙ্গাদের মতো পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। আজকে রোহিঙ্গা যেরকম দেখেন সেই রকম হ্যান্ডেল করছে পাকিস্তান। আর এই পাকিস্তানের আপনি বলেন কি সমস্যা করছে পাকিস্তান? আজকে আওয়ামী লীগ ধর্ষণে নির্দেশের নারী ধর্ষণ করছে সেঞ্চুরি। বলেন তো পাকিস্তানে কারা সেঞ্চুরি করছে বাঙালির সাথে? আপনি 2 লাখ মানুষ রেপ বলছেন নারী, থানার অস্তিত্ব সব ছিল বাঙালি। কয়টা মামলা হয়েছে রেপের মামলা করতে কে নিষেধ করছে বলুক? বলতে পারবেন না। সব মিথ্যাচার। 30 লাখ লোক মারা গেছে কে বলছে? উনি তো যুদ্ধই করেন নাই, উনি জানেন কেমনে? 3 লাখ কেন 1 লাখ লোক পাবেন না খুঁজে মারা গেছে। সেনাবাহিনী যুদ্ধ করছে, তার মানে 1000 খানি মারা গেছে না সন্দেহ দেখতে হবে আমাদের, বাট না অতটুকু না। পুরোটা মিথ্যাচার প্যাকেজ। সেনাবাহিনীতে যারা শহীদ হয়েছেন তাদের তো একটা সুনির্দিষ্ট তালিকা থাকার কথা। এই তালিকা 1000-এর উপরে না। আমাদের স্টাফ রোডে চেকপোস্টে লাগানো আছে নামীয় তালিকা। আমার মনে হয় 1000 ক্রস করছে। পুলিশও বড় জোর 100, বিডিআরও এরকম। তা আমাকে বলেন কোত্থেকে আপনি 30 লাখ পাইলেন? উনি বলতে চাইছিলেন 3 লাখ। উনি মিলিয়ন লেখাপড়া একটু সমস্যা, মিলিয়ন নিয়ে ভুলে 0.3 মিলিয়ন না বলে 3 মিলিয়ন বলছেন। আমার কথাটা এই 0.3 মিলিয়নটাই কেন আপনি গণনা করেন নাই? যে লোকটা যারা আমাদের এই দেশের জন্য স্বাধীনতার জন্য জীবন দিল তার নামটা আমরা জানবো না? আমরা এত অকৃতজ্ঞ জাতি। এই অকৃতজ্ঞ থেকে আজকে আমাদের এই দুর্দশা। আমরা শহীদদের সম্মান দিতে জানি নাই। আজকে যে বিপ্লব, এখানে একই সমস্যা। প্রায় 1450 জন মারা গেছে, এদের আমরা যথাযথ সম্মান দিতে পারি নাই। আচ্ছা, আমি একটু বিপ্লবের কথা শুনবো, একটু জানতে চাই। আপনি আসলে 7ই মার্চের ভাষণকে মিনিংলেস ভাষণ বললেন, কিন্তু দেখলাম যে ইউনেস্কো সেটাকে স্বীকৃতি দিয়েছে। ইউনেস্কো তো শেষের অংশ দেয় নাই হাসিনা, জিও পাকিস্তান ছিল শেষের অংশ। শেষের 2টা শব্দ জিও পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ এরকম শব্দ ছিল। আচ্ছা, ওটা তো ইউনেস্কো দেওয়া হয় নাই। সরকারের উচিত এটা নিয়ে প্রতিবাদ করা যে ভাষণটা অসম্পূর্ণ। শেখ মুজিবুর রহমান পাকিস্তানে যাওয়ার পর বেশ কয়েকবার উনি জবানবন্দি দিয়েছেন, ওখানে স্বীকার করছেন উনি স্বাধীনতা ঘোষণা করেন নাই। আচ্ছা, আমি যতটুকু জানি, আমার ভুল হওয়ার কথা না, ডক্টর কামাল হোসেনের শ্বশুর উনি মনে লয়ার। আচ্ছা, উনিই ছিলেন ওনার লয়ার, এবং পাকিস্তানের কাছে সেই দলিল আছে। মানে শেখ মুজিবের যে জবানবন্দি সেটা পাকিস্তানের কাছে অবশ্যই আছে। কোর্ট মার্শাল এই পেপার যে তাদের যেই কারণে তাকে অ্যারেস্ট করা হলো বা রাখা হলো, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, উনি তো করেন নাই, ঘোষণা দেনও নাই। মানে এই বিগত 15-16 বছরে আমরা এই তথ্যপত্রগুলো কেন উপস্থাপন করতে পারি নাই কেন? ওটা বাদ দেন, পারি নাই তো আমাদের তো মেরুদণ্ড খুবই দুর্বল। আমরা ভীতু জাতি। আমরা কিন্তু অন্য জাতির মতো না, আরবদের মতো না, আমেরিকানদের মতো না, যে ওই দেশের জীবন প্রণালী বা কালচার যেভাবে গড়ে ওঠে, আমাদের কালচার সেরকম না। আমি ব্যক্তি হাসেন, আমার বাসায় পরিবার অসুস্থ হলে আমি নিজে অসুস্থ হয়ে পড়ি। বাচ্চা ওষুধ খাইলো কি না, বা আমার পরিবার বা আমার মা, আমরা এমনটা। কিন্তু বিদেশির ওরকম না, অ্যারাবিয়ানরা ওরকম না। রাষ্ট্র দায়িত্ব নেয় এবং ব্যক্তি ওইভাবেই গড়ে ওঠে। আমাদের আবেগ, ভালোবাসা, আমি তো বলি মাঝে মাঝে 12 মাসে 13 পূজা।
ভালোবাসা, মহব্বত, এটা নিয়ে আমাদের জীবন ব্যবস্থা। এবং এটা কিন্তু অন্য জাতির মতো না। জোর করে দিলেও আপনি জোর করে আমরা চাইলেও জঙ্গি হইতে পারবেন না, আপনি আত্মহত্যা করতে পারবেন না, কারণ আপনার পিছনে অনেক দায়বদ্ধতা আছে। আপনার বউ, বাচ্চা, মা, বাবা, অনেক। এটা একটা বিশাল মূল্যবোধের জায়গা। গরিব মানুষ গরিব হয়ে যাবে, মাইর খাবেন নিজে, তাও চাইবেন না তার পরিবার কষ্ট পাক। নিজে কষ্ট করবে বাবা, পরিবারকে নিরাপদে রাখবে, ইভেন মাও। কিন্তু যখন আপনি বাচ্চার গায়ে হাত দিবেন, তখন তার কাছে যা আছে, দা বৈঠার লগি তা দিয়ে লাফায় পড়বে। এই অংশটাই হলো গিয়া আমাদের 5ই আগস্ট। আমাদের পিছিয়ে যাওয়ার পথ নাই, সামনে যাওয়া ছাড়ার উপায় নাই। এটি হলো 5ই আগস্ট, বিপ্লবের লাস্ট পয়েন্ট। আমরা অতটা অত্যাচারিত, নিপীড়িত হয়েছি। এইটা যে আমাদের যে ভালো মানে আবেগ, ভালোবাসা, আপনি দেখবেন আমাদের বিবাহ শাদী, মারা গেলে এই যে আমাদের আদর, কান্না, মায়া, এটাই আমার কালচার। এটাকে নিয়েই দেশটাকে করতে হবে, আমাদের নিয়মকানুন করতে হবে। আমরা এটা করি নাই। আমরা ব্রিটিশের নিয়মকানুন শুনে করে আমরা এখন বিপদে। ব্রিটিশ এদেশে নিয়মকানুন করছে শাসন করার জন্য, শাসনের মধ্যে দিয়ে শোষণ। আমরা তো ওইভাবে করি নাই। ব্রিটিশ আমলে আমরা বলতাম সরকারি মাল দরিয়ায় ঢাল। ওই সরকারি মালটা ছিল ব্রিটিশের, টাকাগুলি ব্রিটিশ নিয়ে যেত। এখন তো এই টাকাটা আমার সম্পদে আসতেছে, সুতরাং আমি ইচ্ছে করলে ট্রাক পড়তে পারি না, বাস পড়তে পারি না, আগুন লাগাইতে পারি না। এটা আমার টাকা, আমার মানে আমার জনগণের টাকা। আমরা মূল্যবোধ সম্পন্ন জাতি ছিলাম, যার প্রেক্ষাপটে জলদস্যুরা, স্প্যানিশ জলদস্যু বলেন, ভাস্কর গামা বলেন, ব্রিটিশরা বলেন, এরা সব জলদস্যু। আমাদের সকল সম্পদ লুট করে নিয়ে গেছে। নিয়ে করে তারা এখন মানে সভ্য জাতি হয়েছে, আমরা অসভ্য হয়ে গেছি। কারণ আমরা আমাদের ধর্মটা এসে পরে, বেসিক্যালি আমরা হিন্দু ভীতু এবং ওই যে পূজা পার্বণ নিয়ে ব্যস্ত। ধর্ম আর এই কালচারের সাথে সমান ম্যাচিংটা ঠিকমতো হয় নাই। এই ম্যাচিংটা হইতে পারতো যে সত্যিকার ইসলামটা এখানে আসতো। আমাদের ইসলামটা এসে আবেগ, ভালোবাসা দিয়ে। ইসলামটা এসে সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিয়ে, এক লাইনে নিয়ে আসা হয়েছে নামাজ পড়েন। এটা ছিল বিরাট একটা অ্যাচিভমেন্ট। ওদের গোত্রের সমস্যা ছিল, জাতিগত সমস্যা, একসাথে খাওয়ার পছন্দই আসে না, হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা। একসাথে নামাজ পড়া, শুধুমাত্র পানি পড়া দিয়ে রোগ ভালো হয়ে যায়, এটা বিশাল অ্যাচিভমেন্ট। সূরা ফাতিহার গুণ, মহব্বত। তো সেই জিনিস থেকে আমরা মুসলমান হয়েছি আস্তে আস্তে। বাট এটাকে আমরা ব্র্যান্ডিং ঠিকমতো করতে পারি নাই, কোনটা শরিয়া সম্পন্ন, কোনটা অনৈতিক। আমরা ওই যে রয়ে গেছি, অন্যের সম্পদ খাওয়া যায়, একটা বাড়িতে ঢিল মারা যায়, অন্যের সম্পদ চুরি করে আম খাওয়া যায়, কাঁঠাল খাওয়া যায়, এইগুলি আমাদের মধ্যে ঢুকে গেছে। এটা যে বড় অপরাধ, এটাকে আমরা মূল্যায়ন করি নাই। রাইট। স্যার, আপনি 1971-এর সময় তো ছোট্ট হয়তো 9-10 বছরের একজন বালক ছিলেন, এবং সেই মুহূর্তে আপনি হয়তো স্কুলে পড়াশোনা করতেন। পরবর্তীতে আপনি যেমনটি প্রথমে আমাকে বললেন যে আপনি পরবর্তী লাইফে আপনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। 71 যুদ্ধের পরবর্তী সময়ে এভাবে বীর প্রতীক খেতাব কতজনকে দেওয়া হয়েছিল আনুমানিক? তাও পারবে চট্টগ্রামে। আমরা ইতিহাসটা তো জানি না। অনেক অফিসার আমাদের মারা গেছে, সৈনিক মারা গেছে, যুদ্ধ হয়েছে। এই হিলট্রাক্সের এই ভারত পার্বত্য চট্টগ্রামের শান্তিপ্রিয় জাতি চাকমা মানো এদেরকে অশান্তি সৃষ্টি করছেন, এদিকে প্রশিক্ষণ দিয়েছেন, লোভ লালসা দেখাইছেন, অস্ত্র তুলে দিয়েছেন। এরা আমাদের গায়ে অস্ত্র তুলে মারছে। পুলিশ মারা গেছে, আর্মি মারা গেছে, বিডিআর মারা গেছে, আনসার মারা গেছে, সাধারণ বাঙালিরা প্রচুর মারা গেছে। এটা কত সালের ঘটনা? এটা তো হলো 75 সাল থেকে, শেখ মুজিবুর মারা পর থেকেই শুরু হয়েছে। আচ্ছা, আপনি ভাবতে পারবেন না কিভাবে আমাদেরকে মারা হয়েছে, এবং ওই তুলনায় আমরা তো ওরকম হইতে পারি না। একটা অসভ্য আচরণ করলে তো আমরা অসভ্য আচরণ করতে পারি না। এটা তো এই জিনিসটাকে রিপেয়ার করা দরকার ছিল, রিপেয়ারটা ঠিক মতো হয় নাই। হিলট্রাক্সের সমস্যাটা কার, কোন মন্ত্রণালয় হওয়া উচিত, এটাই এখন আসলে ডাউটে আছে লোকজন এখনও। এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যা। আমরা ইনএইড করব, আর্মি সাহায্য করবো,
এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি তো জানি, আমি অনেক ক্যাম্প করছি, নিজে বসে থেকে থেকে সৈনিক দিয়ে ক্যাম্প বানাইছি। এটা তো আমার করার কথা না। এটা তো করে স্বরাষ্ট্র মন্ত্রী ক্যাম্প বানাই দেবে, আমি আমার ঠিকানা বানাবো, আমি যুদ্ধ করবো, পানির লাইন থাকবে। আমরা পানি আনতে জীবন শেষ পাহাড়ের মধ্যে। তো এই কাজগুলি আসলে আমরা নিজেদের মনে করে, পার্বত্য সমস্যাটা নিজেদের মনে করে আমরা নিজেরা করতাম। আপনি একই অফিসারের, একই র্যাঙ্কের দুজন অফিসার বিডিআরে চাকরি করে যে বেতন পায়, আর্মিতে চাকরি হিল ট্যাক্স সে বেতন পায় না। বিডিআরে টিএ ডিএ হাউস রেন্ট অনেক পাওয়া যায়, তা আর্মির লোকেরা পায় না। কারণ কি? কারণ অজ্ঞতা, লজ্জা আর দেশপ্রেম। কি টাকা পয়সা নিয়ে অফিসার কথা বলে নাকি? ইভেন একজন যে মনে করেন মৎস্য কর্মকর্তা অথবা কৃষি কর্মকর্তা খাগড়াছড়িতে পোস্টিং হয়েছে, উনি একটা বাড়ি ভাড়া পান, উনি হাউস রেন্ট পান, সব কিছুই পান, হিল ট্যাক্সের মোতাবেক হিল ট্যাক্সের ভাতাও পান। তো আমরা সেনাবাহিনী অফিসাররা পায় না, কারণ সেনাবাহিনীর অফিসারের যেই মেসে থাকার কথা সেই মেসে সে থাকে না, সুতরাং তাকে তো হাউস রেন্ট দিতে হবে। আচ্ছা, সেটা পায় না সে। আমরা চিন্তাও করতে পারি না এই টাকা হাউস রেন্ট নিব। পেট্রোলিং আমার অপারেশন টহল স্বাভাবিকভাবে করি, বিডিআর করলে পায়। আমি ক্যাম্প থেকে মনে করেন হেডকোয়ার্টারে আসলাম, আমি সাপোজ টু গেট টিএ ডিএ, ওই টিওনও কিন্তু নিচ্ছে টিএ ডিএ। এগ্রিকালচার অফিসার নিজ এলাকায় কাজ করতেছেন, টিএ ডিএ নিচ্ছেন। 8 কিলোমিটার পরে গেলে সম্ভবত একটা রেট, আমরা চিন্তাই করতে পারি না, আমরা জানেও না আমাদের লোক আসলে, আর জানার চেষ্টাও করি না। আমরা মনে করি আমার দায়িত্ব কর্তব্য। আচ্ছা, এরকম অনেক মানে বৈষম্য আছে, বাট এখন সময় একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে সমস্যাগুলি সমাধান করা। স্যার আপনি বিশেষ কোন কারণে, কোন অবদান রাখার কারণে, কোন ভূমিকার কারণে আপনি বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন? দেখুন, পার্বত্য চট্টগ্রামে আমার অসংখ্য অপারেশন, অধিকাংশ অপারেশনে ছিল সীমান্ত এলাকায়, যার প্রেক্ষাপটে অনেক কিছু লেখা যায় না, দাবি করা যায় না। তো বললাম না, আমার রেড বলেন, এম্বুশ বলেন, সকল ধরনের অপারেশনই আছে। যেটার জন্য পাচ্ছি সেটা রেড। খাগড়াছড়ির পিছনে একটা ক্যাম্প ছিল, রথচন্দ্রপাড়া ক্যাম্প। ওই ক্যাম্পটা রেড করে এলএমডি সহ টোটাল সাকসেস। এর আগে ছিল একটা অপারেশন। এই ঘটনাটা কি মানে রেড 76-77-এর দিকে? না, এটা হলো গিয়ে আপনার 85 সালে। ওকে। তারপরে আরেকটা হলো গিয়ে আপনার খাগড়াছড়ি থেকে পানছড়ি যাওয়ার সময় একটা এম্বুশ। এগুলি আসলে আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ঠিক মতো গাইড করা হয় নাই, বোঝানো হয় নাই, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারি নাই। এটা দরকার ছিল। আচ্ছা, যে কাজগুলি আমরা করতে পারতাম এখন অনেকটা ডিফিকাল্ট, তারপর এখনো সুযোগ আছে। আমরা সবাই তো মানুষ, সবাইকে আপন করে এক পতাকার নিচে সমমর্যাদার ভিত্তিতে দেখি। এখানে তো চাকমা, মারমা, ত্রিপুরা না, 14টা জাতি বসবাস করে। বাকি 11টা জাতি লোকদেরকে নিয়ে আসতে হবে না মেইন স্ট্রিমে। ওদের কথা শুনতে হবে, ওদের কষ্ট জানতে হবে। দেশটাকে স্বয়ংসম্পূর্ণ সার্বভৌমত্ব মুক্ত রাখতে গেলে, শত্রুমুক্ত রাখতে গেলে সবাইকে নিয়েই আমাদের আগায় চলতে হবে। আপনি এরপর পরবর্তী প্রমোশন বা পরবর্তী কর্মক্ষেত্র হয়েছে কোথায় আপনার? আমার চাকরি জীবনে মূলত হিল ট্যাক্সি, তারপর মেজর, তারপর মনে করেন লেফটেন্যান্ট কর্নেল হলাম। যখন হই আর কি, তখন আমি বিডিআরে ছিলাম, নাইকিংছড়ি, ওটাও হিল ট্যাক্স অন্তর্ভুক্ত। যখন লেফটেন্যান্ট কর্নেল? হ্যাঁ। তারপর ওখান থেকে আমি আসি র্যাবে আসি। র্যাবে আমার যখন আসি তখন আমরা জেএমবি সমস্যা ছিলাম। আচ্ছা, 4 দলীয় জোটের আমলে? হ্যাঁ, বিএনপির সময় র্যাবে আমরা জেএমবি সমস্যা ছিলাম। এইখান থেকে উত্তরণ করতে আমাদের জীবন, আসলে আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না। আলিয়া মাদ্রাসা কি বা কওমি মাদ্রাসা কি, এগুলি কিছুই বুঝি না। আচ্ছা, আমাকে বুঝতে হয়, শিখতে হয়, এবং এই জন্য অনেক কিছু পড়তে হয় র্যাবে এসে। হ্যাঁ, র্যাবে এসে জেএমবি নিয়ে, বিকজ ওটা একটা সেপারেট দর্শন। এবং সরকারের তরফ থেকে খুব যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয় যে এদেরকে ধরে দিতে পারলে এত টাকা পুরস্কার। আচ্ছা, জনগণও সম্পৃক্ত হয়ে আসে। আমরাও বলি, সাজেস্ট করি, শোনা হয় যে স্যার কোনো
অবিবাহিত লোকদেরকে বাসা ভাড়া দেওয়া না দেওয়া হয়, হ্যাঁ, এটা বিরাট একটা কিন্তু থাম রুল। অবিবাহিত লোক নিয়ে পড়ে গেছে বিপদে। বাড়ির মালিক দায়বদ্ধ হবে যদি কাউকে বাসা ভাড়া দেয়। তাহলে ব্যাচেলররা যাবে কোথায়? ব্যাচেলারের জন্য সার্টিফাই নিতে হবে, তা কী করে না করে বাড়ির মালিক সে দায়িত্ব নিতে হবে বা অনুমতি নিয়ে দিতে হবে। আচ্ছা, সম্ভব সেম একই জিনিস হিল ট্যাক্সে করতে পারে। কোনো পাড়ায় যদি সন্ত্রাসী বসবাস করে ওই পাড়া কালবাড়ি সার্টিফাই করবে, সমান হয়ে যাবে। আচ্ছা, একইভাবে যদি পাড়া লোক সার্টিফাই না করে ওই পাড়া কোনো লোককে চাকরিতে সরকারি চাকরি পাবে না। ভেরি সিম্পল। আমি তো সন্ত্রাসীকে চাকরি দিব না। সন্ত্রাসী বলতে বলি সার্বভৌমত্ব হুমকি স্বরূপ লোক। আপনি কথা শুনবেন, কথা বলবেন, রাজনীতিক আলোচনা হবে, অস্ত্র নিয়ে না। অনেক কৌশল আছে ভাই। মানে সরকারের সৎ উদ্দেশ্য সমস্যাটাকে সমাধান করতে চান কি চান না, কোনটা জরুরি, সরকার কোনটা জরুরি, কোনটা কীভাবে সমাধান করবেন, এটা আলোচনা বসে করতে হবে। সরকার তো নিজে নিজে করে, এই জন্য সমস্যা। জেএমবি সমস্যার যে প্রবলেমটা ছিল আসলে তৎকালীন সময়ে, পরবর্তী সময়ে বলা হয়েছে যে জঙ্গি নির্মূল করা হয়েছে বা জঙ্গি এই মুহূর্তে নাই। এখন এই বর্তমান বাংলাদেশে 2025-এ দাঁড়িয়ে কি বাংলাদেশ কোনোভাবে জঙ্গি অথবা এ ধরনের উগ্রবাদী কোনো গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, বা এই ধরনের কার্যকলাপ কি বাংলাদেশে পরিচালিত হয়? আচ্ছা, জঙ্গি বলতে আমরা কি বুঝি এটাকে ক্লিয়ার করতে হবে। মূলত যারা প্রচলিত নিয়ম, দেশের প্রচলিত নিয়ম না মানে তাদেরকে জঙ্গি বলি। এটা তো শেখ হাসিনা নিজে বা আওয়ামী লীগ ধর্মীয় কনসেপ্টের জঙ্গি যেটা, এটা আমাদের দেশের জঙ্গি কিছুই না, এটা সাধারণ জিনিস। প্রত্যেকটা ধর্মেরই অনেক আগাছা আছে। ইসরায়েলে যে মানুষ মারতেছে তাদের তো আমরা জঙ্গি বলি না, ইহুদিদের। ভারতে যে আমাদের মুসলমান হত্যা করতেছে ভারত, তাদের তো আমরা জঙ্গি বলি না। এই যে মগ সম্প্রদায় মায়ানমারে আরাকানে একেবারে তাদের সেই হলুদ কাপড় পরে যে মুসলমানদের অত্যাচার করলো রোহিঙ্গাদের, তাদের তো জঙ্গি বলি না। আমার মুসলমানদের জঙ্গি বলি কেন? কি করছে মুসলমান বলেন তো আমারে? আমি তো দেখি না সেরকম আচরণ করছে। তরবারি দিয়ে ঘর ফেলে দিলাম নো। যেই জঙ্গি জেএমবির সময় হয়েছিল 64 ডিস্ট্রিক্টে যখন বোমটা ফোটানো হয়, ওটা বোম বলা অপরাধ। ওটা ছিল পটকা, বারুদ ছিল শব্দের, ওর মধ্যে কোনো স্প্লিন্টার ছিল না। আচ্ছা, 2005-এ ওর মধ্যে কোনো স্প্লিন্টার ছিল। আমি আবারও বলতেছি, পটকা আর বোমার মধ্যে পার্থক্য হলো গিয়া একটা মারণাস্ত্র স্প্লিন্টার থাকবে, লোহার টুকরা থাকবে, যেটা মানুষের গায়ে আঘাত হবে, মারা যাবে রক্তক্ষরণে। এই স্প্লিন্টারটা ছিল না। 64 ডিস্ট্রিক্টে বোমা ফুটছে, কয়জন লোক মারা গেছে? 63 সম্ভবত। হ্যাঁ, 63 সম্ভবত। 63 ডিস্ট্রিক্ট। হ্যাঁ, 63 ডিস্ট্রিক্টে বোমা ফাটানো হলে মারা গেছে কয়জন সেই সংখ্যাটা বলেন না। একজন মারা গেছে, কারণ সে বসটা নিয়ে তার উপরে সে বসে ছিল, তার অন্ডকোষটা ফেটে যায় শব্দে, শব্দে ফেটে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, আর তো কিছু হয় নাই। তো পটকা গ্যানেট ফুটে নাই, বোম ফুটে নাই, ককটেল ফুটে নাই। তা আমরা ওটারে বাধাদাত করছি মিডিয়ারা, এই বোমা ফুটছে 63 ডিস্ট্রিক্টে। আপনি তো তখন র্যাবে ছিলেন। হ্যাঁ, র্যাবে ছিলাম। তা আপনি তখন ব্যাপারটা ক্লিয়ার করেন নাই? তো কে আর ক্লিয়ার করবে? আমাদের মিডিয়াকে আমাদের কথা শুনে? ওর মধ্যে বোমের গায়ে লেখা আছে এক্সপ্লোসিভ, মেড ইন ইন্ডিয়া। কোনো মিডিয়া বলছে? মিডিয়াতে দেখাইছে লেখেন? মিডিয়া তো লেখেনি, ওটা আনে নাই। মিডিয়া কোনটা নিছে? দেলাওয়ার হোসেন সাইদের ক্যাসেট, চট্টগ্রামে দেলাওয়ার হোসেন সাইদের ক্যাসেট দেখাইতেছে, আর ওই বোমা দিয়ে মেড ইন ইন্ডিয়া লিখতেছে না। আমি চিৎকার দিয়ে বলতেছি, লিখতেছে না। এটা আমাদের মিডিয়া, এরা তো সব। কিন্তু তখন তো দেলোয়ার হোসেন সাঈদী রানিং এমপি ছিলেন। যাই থাকুক, ওনাদেরকে কালার করা, আমার দেশে কোনো রকম অশান্ত বা কোনো রকম কিছু মানে উদ্বেগজনক কিছু হয়, ভারতের লাভ, ভারতের কাজ করা, এটা আওয়ামী লীগের লাভ। সময়টা ছিল বিএনপির বেকাতে ফেলানোর জন্য কাজটা করা হয়েছে। তার মানে মিডিয়ার উপর বিএনপি তখন কোনো কন্ট্রোল করতে পারে না। বিএনপির কোনো জায়গায় কোনো নিয়ন্ত্রণ ঠিকমতো ছিল না। এটা তো ক্যাডার ভিত্তিক না বা একটা দর্শন ভিত্তিক না। আমারা বলেন তো মানে বিএনপির কয়জন নেতা জিয়া রহমান সম্বন্ধে বিস্তারিত জানে, পিএইচডি করা? জিয়া রহমান শুধু জিয়া রহমান না,
এই পাকিস্তানের পক্ষের শক্তি সে পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য শপথভুক্ত। এই শপথ থেকে বেরিয়ে আসে কেন? বিশাল ব্যাপার। উনি ক্যান্টনমেন্টে ঢুকে ওনার অধিনায়ককে ধরে নিয়ে আসেন। উনি খালেদা জিয়ার সাথে দেখা করেন নাই। জিয়ার সাথে দেখা করেন নাই, 2টা বাচ্চা দেখা করেন নাই। এটা বিশাল। কতজন জানে জিয়া রহমানের সম্বন্ধে, তার এই গুরুত্বপূর্ণ ভূমিকায়। দেশ স্বাধীন হয়েছে, জিয়াকে প্রমোশন দেওয়া হয়নি, তার জুনিয়রকে প্রমোশন দেওয়া হয়েছে। তো জিয়া রহমান মানে এই দর্শন, কেন সে দেশপ্রেমিক, এটা পড়াশোনা করার ব্যাপার আছে। শেখ মুজিবুর কী আছে, উনি আন্দোলন করছেন। উনি তো 52 কোনো আন্দোলন নাই, উনি স্বাধীনতা ঘোষণা দেন নাই, 69 আন্দোলন করছেন। কেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এটা নিয়ে তো মানুষে মানে ডক্টরেট নিয়ে শেষ, অনেক কিছু, অনেক আন্দোলনে তো শেখ মুজিব গ্রেপ্তার ছিলেন। না না, এই কারণে ব্যান করেছিলেন না। উনি গ্রেপ্তার ছিলেন অন্য কারণে গ্রেপ্তার ছিলেন, আন্দোলনের জন্য গ্রেপ্তার ছিলেন না। আচ্ছা, উনি ফরিদপুরে গ্রেপ্তার হয়েছিলেন। এই 72 আন্দোলনের ভূমিকা ছিল গোলাম আদমের। উনি ঢাকা ছিলেন, উনি একটা আবেদন করছিলেন। বাট শেখ মুজিবের কোনো অবদান নাই 52 আন্দোলনে। এবং এই 71-এর বিষয়টা আপনার কথা হলো, জিয়া রহমান বিএনপি করে লাফালাফি করে, চাঁদাবাজি এই কারণে করে যে জিয়া রহমানের সম্বন্ধে পড়াশোনা নাই। এবং জিয়া রহমান কতখানি দেশপ্রেমী ছিলেন, খাল খনন, তারপর মনে করেন এই ইন্ডিয়ান সেন্টিমেন্ট। তারপরও তো ভদ্রলোক কখনো উচ্চবাক্য করেন নাই। প্রথমবার প্রমোশন বন্ধুকে দিছে জুনিয়র, তারপরের বারও তারা দিছে। এই যে 75 বিপ্লব কেন হয়েছে, ডালিম ফারুক এরা কেন বিদ্রোহ করছে, এটা নিয়ে কি আমরা জানি? পড়াশোনা করি না। এমন অতিষ্ঠ পর্যায়ে চলে গেছে, তখন না মায়ের উপায় ছিল না। এছাড়া আর কোনো সেকেন্ড অপশন নাই। হত্যা আমি পছন্দ করি না, কিন্তু এখানে এছাড়াও অপশন নাই। স্যার, সেনাবাহিনীতে অ্যান্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা কত পার্সেন্ট সেনাবাহিনীর সদস্য তারা আসলে লালন করেন? সেনাবাহিনী 100% লোকে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ধারণ করতো, কিন্তু গত 15 বছরে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ভারত আমাদের রক্তের বন্ধন। তো শত্রু যদি না থাকে সেনাবাহিনীর দরকারটা কী? তা আমরা পুঁজিবাদী হয়ে যাই, তাই হয়েছে। এবং এটা একটা রিসার্চের ব্যাপার আছে, কেন সেনাবাহিনী এরকম হইলো। আমরা জানি ক্যাডার ভিত্তিক সংগঠন হলো গিয়ে জামাত ইসলামী, তার চেয়ে 10 গুণ বেশি ক্যাডার ভিত্তিক হলো বাংলাদেশ সেনাবাহিনী। আমরা ওইখানে পড়াশোনা করি, ওইখানে মানুষ যৌবনে পাড়া দিয়ে কিন্তু আমরা বন্ডেজ। এই বন্ডেজটার মধ্যে দেখেন কিভাবে জুনিয়র সিনিয়র অ্যারেস্ট করে, মারধর করে। ব্রিগেডিয়ার আর্মি এবং আমরা যে গুম ছিলাম, আমাদের জুনিয়ররা করছে। এখনও সেই সেনাবাহিনী অনুতপ্ত, অনুশোচনার মধ্যে নাই। তারা মনে করে না আমরা ঠিক কাজ করছি, আদেশ পালন করছি। কত বড় অবক্ষয় এই সেনাবাহিনীর। এই গুটি কয়েক জেনারেল, গুটি কয়েক অফিসার, তার পার্সেন্টেজ 0.11। কিন্তু সেখানে তো অন্যায় কোনো আদেশ মানে পালন করতে তারা আদেশ বাধ্য তো না। বাধ্য না। তারপরে আমরা করি কি, সিনিয়র বললে জুনিয়র আমরা করে ফেলি। বাট একটা লিমিট থাকে কোনটা করব। আমি তো র্যাবে ছিলাম, আমাকে আদেশ দেয় না অন্যায় আদেশ, বাট মানি নাই, জানা দিতে তার সম্ভব না। আপনাকে বললো, আপনি করলেন, করে উনি অধপতন, মানে একটা অপরাধ করার পরে উনি ব্ল্যাকমেল হয়ে যান, বুঝেন? কিন্তু তখন বলে আপনি তো এটা করছেন, এটা করেন, রাইট। আর একটা গিফট পাঠায় দেয়। এমপি সাহেব পাঠাইছে গিফট, মহা খুশি। এই যে অবক্ষয়ের কার্যক্রমগুলি, এগুলি অ্যাড্রেস করা হয় নাই। জেনারেল ইকবাল করিম ভাইয়া কিছু অ্যাড্রেস করছিলেন এসব বেশি ব্যাপারে, কিন্তু আর কেউ কোনো জেনারেল করেন না। বাকি সব জেনারেল, সবাই সেনাপ্রধান, সবাই করাপ্টেড হয়ে গেছিলেন। বিকজ আসলে হাসিনার ক্ষমতা এমন জায়গায় চলে গেছিল, এর পিছনে দায়ী ডিজিএফআই বা ডিজিএফআই বলেন, এনএসআই, এরাই হাসিনাকে প্রোটেক্ট করে এই জায়গায় অবৈধ আদেশ শুনতে এমন একটা পর্যায়ে গেছে, মহান আল্লাহ তাআলা দরকার নাই, হাসিনাই সব। এই দেশ দিছে আমাদের, আমার বাবার সৃষ্টির দেশ। বাবা কি করছে এই স্বাধীনতার জন্য? এখন সময় হয়েছে ভাবার, কেন স্বাধীন হইলাম, হয়ে কি লাভ হইলো, কি হয় নাই। এখন আমি বলতে চাচ্ছি, সার্বভৌমত্ব রক্ষার জন্য পাকিস্তানের সাথে চুক্তি করেন, চীনের সাথে চুক্তি করেন। আমি তো পাকিস্তানে ছিলাম, কি উপকার করলাম, কি লাভটা হইল?
কিন্তু আপনি তো শেখ মুজিবের অবদানকে একেবারে অস্বীকার করছেন, কিন্তু জুলাই সনদে আমরা দেখতে পাচ্ছি যে শেখ মুজিবের ছবি নিয়ে সেখানে কথা হচ্ছে যে শেখ মুজিবের ছবি থাকাতে কোনো আপত্তি নাই। শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে প্রেসিডেন্ট হিসাবে, নট ধারক বাহক হিসাবে। নো, তাহলে তো আপনি যত ইচ্ছা মতো প্রেসিডেন্ট ছিল বলতে পারেন না বঙ্গবন্ধু, গণভোট নিয়ে বলতে হবে বঙ্গবন্ধু। আমি বলতে পারি না আমি হাসিন বঙ্গবন্ধু। নো, গণভোট হইতে হবে বঙ্গবন্ধুর দাবিদার কিনা, জাতির জনক কিনা। জাতির জনক তো প্রশ্নই আসে না। আমরা আগে পাকিস্তান, ভুলে যাবেন না, আগে পাকিস্তান কেন হয়েছি? বাঁচার জন্য, ধর্মকে আঁকড়ে ধরে পাকিস্তান হয়েছি। আমি আবারও বলতেছি আপনাকে, পাকিস্তান হয়েছি বাঁচার জন্য। কার থেকে? হিন্দুদের থেকে, আচ্ছা, হিন্দুদের নির্যাতন থেকে বাঁচার জন্য পাকিস্তান হয়েছি, এবং ধর্মকে আঁকড়ে ধরে। সেইখান থেকে আমরা বাংলাদেশ হয়েছি। যেই কাহিনীগুলি বলা হয়েছে তার 90% মিথ্যা, আচ্ছা। যার 90% মিথ্যা। পাকিস্তান কি শোষণ করছে বলুক তো? তাহলে আমাদের স্বাধীনতার পর আমাদের সমস্যা কী ছিল? স্বাধীনতার পর কেন দুর্ভিক্ষ হইল? পাকিস্তান হলে তোফায়েল রাজ্জাকরা হয়তো মন্ত্রী হইতে পারতো না, এটা সত্য। তাদের লাভবান হয়েছেন। আওয়ামী লীগের গুন্ডা বান্ডারা মন্ত্রী হয়েছে, সাধারণ জনগণের উপকার হয়েছে আমি মনে করি না। আজকের এই প্রান্তে 50 বছর পরে এসে আমরা দেখতেছি যে আমাদের এখন সার্বভৌমত্ব রক্ষার জন্য চুক্তি করতে দরকার। কাদের সাথে চুক্তিটা হবে? চুক্তি যার জন্য মূলত কারা চুক্তি? ভারতের যারা শত্রু তাদের সাথে আমার চুক্তি করতে হবে। শত্রু আমার বন্ধু। তো ভারতের শত্রু পাকিস্তান, ভারতের শত্রু চীন, এই দুইটার সাথে মূলত চুক্তি করতে হবে। পাশাপাশি যদি আমরা ভালো মডার্ন ইকুইপমেন্টের জন্য আমেরিকাকে না খেপানোর জন্য নেটোর টার্কি চুক্তি করতে হবে সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই চুক্তি এমন হওয়া উচিত আমার দেশ হুমকিতে পড়লেই সবাই একযোগে মানে কি, আমি সার্বভৌমত্ব হুমকিতে পড়লে না আমি এটা ব্যবহার করব। হ্যাঁ, তো সার্বভৌমত্ব হুমকি যখন পড়বে তখন আমি কেন ছাড় দিব? কোনো প্রশ্নই আসে না। এখানে তো ভয় পাওয়ার কিছু নাই। তুমি আমার সার্বভৌমত্ব নিয়ে ঝামেলা করো না, আমি কিছু করবো না, জিনিসটা পরিষ্কার। তো সহজ সরল জিনিসটা যদি না বোঝে লোকজন, খালি ডিফেন্স, নো ডিফেন্স প্যাক্ট, এটা সার্বভৌমত্ব রক্ষা চুক্তি। কিন্তু আমরা এন্টি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের কথা বলছি বা যে একটা সেন্টিমেন্টের কথা বলছি, কিন্তু দেখা যায় যে কালচারালি তাদের যে ফিল্মগুলো রয়েছে বা তাদের যে গানগুলো রয়েছে অথবা তাদের যে খেলাধুলার যে একটা মানে একটা সংস্কৃতি রয়েছে, এই সব কিছুতে আমাদের সোসাইটির, আমাদের বাংলাদেশের অনেক তরুণ প্রজন্ম কিন্তু তাদের সাথে অনেকটা সম্পৃক্ত। তো এই জায়গা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনবেন কিভাবে? দেখেন, বের করে আন না, আপনাকে মূল্যবোধ নিয়ে আলোচনা করতে হবে, সবাইকে শিক্ষিত করতে হবে। যে শিক্ষার মানদণ্ড হবে, আগেকার দিনে ছিল আদর্শলিপি, যে গুরুজনকে সম্মান করতে হবে, বড়জনকে সম্মান করতে হবে, রোগীদের সেবা করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এই মূল্যবোধ, এই জিনিসগুলি অবক্ষয় হয়ে গেছে। মিথ্যা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তারপরে উপঢৌকন নেওয়া যাবে না। এগুলো তো ইসলামের কথা না, এটা সর্বজনীন। আমরা ইসলাম বলে এটাকে আমরা আসলে সাম্প্রদায়িক বলে ফেলি। নো, প্রতিটা মানুষ সৃষ্টি সেরা যে মানুষ, তার এই চরিত্র থাকতে হবে। সে কখনো মিথ্যা বলবে না, সে কখনো চুরি করবে না, সে অন্যের সম্পদ নেবে না। মানে ইসলাম এটা বলেছে, বাট এটা এমন না যে শুধু মুসলমানরাই পালন করবে। সবার মানুষ সৃষ্টি সেরা জীব, জি, সকল সৃষ্টিকে শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি সবার, সুতরাং সবার জন্য ইসলাম বলে তকমাটা লাগে আমাদের, সবার সাধারণভাবে লাগেন। তুমি মানুষ, তোমার এর গুণ থাকতে হবে, রাইট। তার আর বিতর্কে আসে না। আমরা এটাকে বেশি বাড়াবাড়ি করতে দিয়ে আমরা জঙ্গি হই। আমাদের তো দেখেন, ভারত এত কিছু করে, তাদেরকে আমরা জঙ্গি বলি না। আমাদের বলে কেন? কারণ বেশি বাড়াবাড়ি করি এসব জিনিস নিয়ে। সাধারণ জিনিস তোমার তো এটা ঘুষ খাবা না, এটি তো নিয়ম। তো তুমি তো মানে কতটা অবক্ষয় হইলে দেখেন, নির্বাচন নিয়ে এখন তো দেখতেছেন নিজ দলে মারামারি। পৃথিবীর একমাত্র দেশ যার 99% লোক বাঙালি, 1% অন্য জাতের, চাকমা, বর্ব, মারমা, আমাদের আপন গর্বের অলঙ্কার আমাদের জাতের। কোথাও নাই যে 99% লোক এক জাতির, পৃথিবীর কোথাও নাই। বিশাল একটা শক্তি।
স্যার আপনি র্যাবে ছিলেন তাহলে ৪ দলীয় জোটের শেষ সময়টাতে। এরপর যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো আওয়ামী লীগ, তখন আপনি র্যাবেই ছিলেন না র্যাব থেকে আবারও সেনাবাহিনীতে ব্যাক না করলেন? না, আমি র্যাব থেকে চলে আসি ৮ সালের শেষে। আচ্ছা। এসে আবার সেনাবাহিনীতে যোগ না, দিলেন? সেনাবাহিনীতে ছিলাম। এখানেই যখন ৮ সালের শেষের পরে তো নির্বাচনটা হলো। হুম। নির্বাচনটা হলে আপনার বিডিআর মেসাকার হয়। সেই সময়টাতে আপনি ছিলেন কোথায়? ময়মনসিংহে ছিলাম। আচ্ছা। তো যেহেতু আমি বিডিআর ব্যাটালিয়নে ছিলাম, বিডিআর প্রতি আমার একটা ফিলিংস আছে। 2টা ব্যাটালিয়ন আমি কমান্ড করি বিডিআর। হুম। এই ফিলিংসটা ছিল। এবং এই মিডিয়া মেসাকারে আমরা খুব মানে সেনাবাহিনীর সাথে যা করা হয়েছে, অফিসারদের সাথে যা করা হয়েছে, মূলত আওয়ামী লীগ করছে। আমরা হতাশ ছিলাম। এই ফ্যাসিস্ট হাসিনা ঠিক তার পরের বছরই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয় অনৈতিকভাবে। খালেদা জিয়া ক্যান্টনমেন্টে ছিলেন, যেই বাসাটায় ছিলেন প্রথম থেকে শহীদ জিয়ার সাথে স্মৃতি বিজড়িত বাসাটা, যে বাসা থেকে উনি মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়ার, প্রেসিডেন্ট হিসেবে ওই বাসায় ছিলেন। বাসা কিন্তু পরিবর্তন করেন জিয়া। এটা জিয়ার দর্শন। জিয়া তো পারতেন বিশাল বঙ্গভবনে থাকতে, অনেক জায়গায় থাকেন নাই তো। এই আর্মি ছোট কটার এর মধ্যেই এর প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। এত লাফালাফি করে বিএনপি দর্শনটা বুঝে, জিয়ার দর্শনটা ব্যক্তিগত পর্যায়ের খরচ কতটা কম না হলেই নয়, সেটাই করতেন উনি। মৃত্যু ব্যয় বলতে যা বোঝায়, সেই বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়। এটা এটা নেওয়া যায় না। খালেদা জিয়া কাঁদতেছিলেন, তো ধাক্কা দিয়ে গাড়িতে উঠায়। স্যার বিডিআর বিদ্রোহে এখনো পর্যন্ত কিন্তু অনেক জওয়ানকে আমরা দেখছি যে অন্যায়ভাবে তারা জেলে আছেন বা তারা শাস্তি ভোগ করছেন। এই জায়গাটা কি আসলে কোনো সুরাহা সমাধান হয়েছে? কারো প্রতি কোনো অন্যায় হোক, এটা আমিও চাইব না, কেউ চাইবে না। সুষ্ঠু তদন্ত করা যায় নাই, কারণ এক পক্ষকে বাঁচাইতে হবে, আরেক পক্ষকে মুখ বন্ধ করে দিতে হবে। যেহেতু দেখেন, তদন্ত করছে আওয়ামী লীগ, অপরাধ করছে আওয়ামী লীগ, মিডিয়া সব আওয়ামী লীগ, বিচার যারা করছে তারাও আওয়ামী লীগ, তাহলে আপনি কেমনে করবেন বিচার? কারো মুখ বন্ধ করার জন্য টাকা পয়সা দিয়ে ভাবিদের ঠান্ডা করছে। আবার কেমনে কোন লোকটা দেয় নিয়ে ফেলছে সাক্ষীটাকে, ওকে ওরে মেরে ফেলো, রাখো না। এরকম অনিয়ম হয়েছে। সামগ্রিকভাবে আমরা দেখি যে আমাদের ট্রেনিংয়ের একটা অংশ, যে একজন অপরাধ করে সবাইকেই দণ্ড দেওয়া হয়। আচ্ছা। এটা শৃঙ্খলা বাহিনী। তো সেই প্যাচে পড়ে গেছে অনেকে। তুমি অপরাধ করছো, তোমারও দেখছে ওই লোক, এ অপরাধ করছে, বি তো দেখছে, তো বি কেন প্রতিরোধ করে নাই, সেও অপরাধেই। তো সার্বিকভাবে এই অপরাধ করে নাই বললে হবে না। অপরাধ কম বেশি সবাই করছে, বাট মাত্রা অতিরিক্ত দণ্ড হয়ে গেছে, অনেকে দণ্ড শেষ হয়ে গেছে, কে ছেড়ে দিতে হবে, রাখার কোনো এখতিয়ার কারণ নাই। আমি মনে করি আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাইকে ক্ষমা করে স্বাধীনভাবে বসবাস করার সুযোগ করে দিই। ভুল তো সবারই হয়েছে, কম বেশি ভুল তো সবারই ভুল। যে দেশের রাষ্ট্রপ্রধান টাকা চুরি করে, যে হাজার হাজার কোটি টাকা চুরি করে, আমার মনে হয় একটু বিবেচনা আনতে হবে সব কিছু। এত কঠোর হওয়া যাবে না। এক বাহিনী আর্মিতে আমার খেয়াল ছোটোখাটো অপরাধে বাড়ি পাঠিয়ে দেয়, হলে আমার সেনাপ্রধান চোর, আমার প্রধানমন্ত্রী চোর। এখানে একটু এখন এই জন্য বলবো না সবাই চোর হই, প্রধানমন্ত্রীকে আগে সাইজ করি, এমন আইন করি যেন প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা চুরি করতে না পারে। আমরা আগের জায়গায় থাকি। সবার জন্য খাদ্য, সবার জন্য শিক্ষা, সবার জন্য চিকিৎসা, এগুলি আমরা করতে পারি। মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা দরকার। আপনি 2011 সালে প্রথমবারের মতো সম্ভবত গুম হয়েছিলেন। সেই সময়টাতে আপনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং সেই সময়টাতে কি ময়মনসিংহে ছিলেন? ময়মনসিংহ ক্যান্টনমেন্টে ছিলাম। আচ্ছা। রাতেবেলা অফিস থেকে আমাকে নিয়ে যাওয়া হয় গাড়িতে, পিস্তল মাথায় ঠেকাইয়া, গাড়িতে মাস্ক পরে, মানে চোখ বেঁধে। আপনি তখন মানে সেনাবাহিনীর কোন র্যাঙ্কে ছিলেন? লেফটেন্যান্ট কর্নেল। মানে আপনি তখন একজন লেফটেন্যান্ট কর্নেল এবং আপনাকে কর্নেল। শুন না ভাই, আমি বীর প্রতীক, বাংলাদেশ রাইফেল পদক পাওয়া, বাংলাদেশ পুলিশ মেডেল পাওয়া, বাংলাদেশের সবচেয়ে বেশি অস্ত্র উদ্ধার আমার,
সবচেয়ে বেশি যুদ্ধ আমার। আমি গর্ব করতে লাগে না, আমি করতে হয় না, সবাই করে। এবং আমাকে উঠে নিয়ে ওই যে ধমক দেখানোর জন্য, অবস্থাদেরকে ভয় আতঙ্কে রাখার জন্য বিডিআর ম্যাসাকার করলাম, খালেদা জিয়ার বাই করে দিলাম, হাসিন রে আটকায় ফেললাম, মুখ বন্ধ, সবাই থামো, আবার আমাকে নেতা মানো। আমাকে গুম করে নিয়ে 43 দিন ফ্লোরে ফেলে রাখে, চোখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায় ফ্লোরে। আজকে অনেক সেনাবাহিনীর অফিসার অনুরোধ করেন হাসিন, অনুরোধে কিছু নাই এখানে, আপনারা প্রলোভনে পড়ে হন, যেই করেন হোক, এই জুলুম করছেন। আমি সর্বাধিক অপরাধ, যত বড় কঠিন অপরাধী করি না কেন আমাকে আপনি গুম করতে পারেন না, এটা পরিষ্কার। সেনা আইন এটা আপনাকে এই ক্ষমতা দেন নাই। আপনি উচিত ছিল বলা সেনা আইন কঠিন আইন, এই আইনে বিচার করা, তাইলে সমস্যাটা হইতো না। এখন সমস্যা আপনি পড়ে ফেলছেন। কি অপরাধ করছি আমি, তাহলে সেই অপরাধে আমার দণ্ড দিতেন। তারপরে তো অপরাধ খুঁজে পান নাই, চেষ্টা আমার স্কোপও নাই, আপনারা ভুল তথ্য নিয়ে ভেদাল করছেন। বাট আমি এই জিনিসটা লজ্জার, মানে ওই ধরনের সেনাপ্রধান, জেনারেল মবিন সেনাপ্রধান ছিলেন, একটা অথর্ব, একটা মেরুদণ্ডহীন জেনারেল, এদের কি আমরা চয়েস করি যেন শাসন করতে সুবিধা হয়, বুঝতে পারছেন? আমাদের দুর্ভাগ্য জাতির। এরপরে জেনারেল দেখেন, জেনারেল আজিজ, জেনারেল শফিউদ্দিন, এদের গুণগত মান এত সুন্দর, কিছু বলার নাই, রাষ্ট্র হতাশ। তো এই জেনারেল রেখে লাভটা কি? আমাদের এই জেনারেল দরকার নাই, আমাদের এই জেনারেল দরকার নাই। আমরা আমাদের মতো করে দেশ গড়ব, আমাদের মতো করে সেনাবাহিনী বানাবো। রাইট। আপনি 43 দিন তাহলে গুম ছিলেন তখন? 43 দিন গুম, তারপর কোর্ট মার্শাল করতে 7 মাস প্লাস বসে কোর্ট মার্শাল করে। এই কোর্ট মার্শালে আমার কোনো ডিফেন্ডিং অফিসার দেওয়া হয় নাই, আমার ডিফেন্স আমাকেই করতে হয়। তারপর আমাকে জেলে পাঠায়, জেলে পাঠায়ও শান্তি হয় নাই, জেএমবি দিয়ে আমাকে মারার চেষ্টা করা হয়। প্রথমে জেলখানায় প্রথমে শীর্ষ সন্ত্রাসী যারা ছিল তাদের ওখানে রাখে আমাকে, পরে আবার দেখলাম আমি তাদের সাথে ম্যানেজ করে ফেলছি, তারপরে রাখে আমার জেএমবিদের সাথে ছেলে, আমি শায়েক আব্দুর রহমানের ছেলে, ও কিন্তু আমার হাতে আহত হয় গুলিতে কুমিল্লায়। আচ্ছা। তাকে বলে দেওয়া হয় এই লোকটা তোমারে মারছে, তুমি তাকে মারো। সে আমাকে বলে, নাবিল, শায়েক আব্দুর রহমানের ছেলে, কর্নেল তোমাকে আমরা হত্যা করব। আচ্ছা, মানে সরাসরি জেলখানাটা বললো? হ্যাঁ, পাশের রুমেই রাখছে আমাকে। আপনি চিনে জেল জীবনটা কত কষ্টের ছিল বোঝানো যাবে না। জেনারেল ইকবাল করিম ভুঁইয়া আমাকে ডিভিশন দিয়েছেন, আমাকে ডিভিশন দেওয়া হয় নাই। আমি বীর প্রতীক, ডিভিশন এমনিই পাই। তারপরে আদালতের মাধ্যমে রিট করে ডিভিশন নেওয়া হয়, তাও দেয় নাই। এই সব কিছুর জন্য দায়ী জেনারেল তারেক সিদ্দিকী আর মেজর জেনারেল মামুন খালেদ। উদ্দেশ্যপূর্ণ আমাকে মারতে হবে। আমি এলাম মানে ভারতের চোখে, আমি জন্ম থেকে এন্টি ইন্ডিয়ান, এবং এন্টি ইন্ডিয়ানেই আমি ওদের কথা শুনি নাই, কাজ মানে 111 সময় রয়ের কথা শুনি নাই, সুতরাং আমার রাখা বড় ডিফিকাল্ট। আর আমার অনুসারী অনেক অফিসার আমার কথা শুনে বোঝে। এইটা ছিল আসলে, মানে কি বলবো, মানুষ কত নিচে নামতে পারে। কিছু অফিসার, এই বিষয়ে মামুন খালেদ, জেনারেল মবিন, আরও কিছু লবি জেনারেল, আমি জানি না তারা এখন কেমন আছেন। সত্যের জয় হয়। তখন কতদিন জেলে ছিলেন? প্রায় 3 বছরের মতো। 2011 2 বছর, 2 বছর বলতে পারেন, 2 বছর। আমি 14 সালে ছাড়া পাই নির্বাচনের পরে। আচ্ছা, এরপরে কি আবার জয়েন করতে? এরপরে আমি না জয়েন করতে স্কোপ নাই, বরখাস্ত, স্বাভাবিক জীবনযাপনে ছিলাম। জেনারেল ইকবাল করিম ভুঁইয়া আমার যে প্লট বীর প্রতীকে, সেটা প্লট পাই, সেটা আমার স্ত্রীর নামে। হ্যাঁ, তারপর ওইটা বিল্ডিং বানাবো নিজে ঠিক করছি, এই সময় আবার গুম। জি ভাই, করতে মানে দ্বিতীয়বার যখন আপনি গুম হলেন সেটা তো 2018 সালে। 18 সালে এখানে ছিলাম 1 বছর 6 মাস 14 দিন। মানে 14 থেকে 18 এই সময়টাতে আপনি তাহলে সরকার বিরোধী অবস্থানে ছিলেন, অথবা ইন্ডিয়ান বিরোধী? ফেসবুকে লেখালেখি করতাম। আমি সত্য কথাই বলতাম, যেটা ছিল সমস্যা। আমি একটা কথা বললে লোকজন শুনে বুঝে কতটা গুরুত্ব, কতটা সত্য। মানে 18 সালে এই কারণেই আপনি আবার টার্গেটে পরিণত হলেন? টার্গেটে তো আমি আগেই ছিলাম। প্রথমবার তো মনে করেন আমাকে মারার জন্যই মনে করছে পেয়ে গেছি। যেই তথ্যের ভিত্তিতে বলা হয়েছে আমি কু করব,
আসলে কু হয়নি, ওটা এদের প্রেম কাহিনী, কাজের মেয়ের প্রেম কাহিনী। আচ্ছা। সে ছিল রোহিঙ্গা মেয়ে, কথা বলতো নাইকিং ছড়ি, ফোন ফ্যাক্সের দোকানে, ফোন ফ্যাক্সের দোকানে রোহিঙ্গারা কথা বলে সৌদি আরব, কুয়ালালামপুর, করাচি। কিন্তু হয়েছে সমস্যা, এগুলো নিয়ে ব্রিফ করছে হাসিনারে যে দেখেন এই কাম করতেছে, মধ্যপ্রাচ্যে সাহায্য নিয়ে কু করবে। তো ওরাই জানে কেমনে কু করে, সৈন্য ছাড়া। কিন্তু সৈন্য ছাড়া তো এরা আবার সেনাবাহিনী জেনারেল, মানে এদের IQ লেভেল এত খারাপ, এরা সেনাবাহিনী জেনারেল। তো যাই হোক, আল্লাহ অশেষ রহমত, বেঁচে গেছি। এবার আবার মনে করেন গুম হলাম, ঘুম থেকে ছাড়া পেলাম, ওখানে আদমি স্যারকে দেখি। আমি ঘুম থেকে 20 সালে ছাড়া পেলাম, আসলাম। আমার ইউনিট অফিসার মেজর দেলোয়ার বিদেশে আছেন কানাডায়, তাকে কিন্তু সব বলি আমি, ক্যাপ্টেন শহীদ মারা গেছেন, ওনাকে বলি যে আদমি স্যারকে দেখছি। আচ্ছা। মূল ফাঁস করার আগে, ফাঁসটা হতে 22 সালে, 21 সালে বলে ফেলি কিন্তু প্রকাশ হয় না। পর 22 সালে আমি বলে দিই যে আয়নাঘর যেটা আছে সেটা ডিজিএফের ভিতরে, এখানে আমি আদমিকে দেখি। তখন সরকার 12টা মামলা দিছে আমার নামে, ICT মামলা বিভিন্ন জায়গায়, মূলত ডিজিএফের মাধ্যমে। এবং একটা মামলা ছিল যে 50,000 কোটি টাকা ক্ষতিপূরণ My God. হাসিনা হয়ে গেছে। তো বুঝেন, এরাও বাংলাদেশে বাঙালি। আজকে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে, ডক্টর ইউনূস গেছেন, আমি চাইব এটা বিচার হোক। দেখেন, এত কিছু হওয়ার পরও নির্লজ্জ আওয়ামী লীগ সোজা হয় নাই। এখন বলতেছে কি আমি নাকি গুম ছিলাম না, আমি ছিলাম পাকিস্তানে। একটা মিডিয়া, আওয়ামী মিডিয়া বলতেছে আমি পাকিস্তানে লুকায় ছিলাম। তো এইটা হলো আওয়ামী লীগ। এটা এখন বলতেছে? এখন বলতেছে, এক মিডিয়া দেখলাম আমি। আর একটা পত্রিকায় লিখছে আমি চিটাগাঙে মহিম হত্যা হ্যাঁ হ্যাঁ। ছাত্রনেতা। তো আমি দেখেন, মহিম হত্যা ছাত্রনেতা, ওই সময় আমি বিডিআরের সিও, এটা 4 সালের ঘটনা। ওটা সিও আর একটা রেবের অন্য সিও, আমি বিডিআরের কমান্ডিং অফিসার নাকিং ছড়ির। তার 2 দিন আগে আমার অস্ত্র সহ সাফল্য অপারেশন আছে, তার 2 দিন পরেও আছে। তারপর লজ্জা হয় না। ওই সময় মোহাম্মদ আরাফাত ATN টকশো করে আমারে যথার্থ ওই 12টা মামলা সহ, আমি উদ্দেশ্যপ্রণীতভাবে বলতেছি আমি বিএনপির লেসপেন্সার। এটাই আওয়ামী লীগ। সুতরাং আমি এতদিন বলতাম এক কথা, এখন বলি এই আয়নাঘরগুলি ধ্বংস করা যাবে না, এটা চিরতরে রেখে দিতে হবে মিউজিয়াম হিসাবে, হোক সেনাবাহিনীর ভিতরে। বেগত নাহলে আওয়ামী লীগের সুবিধা পাবে বলে এটা ছিল না। হ্যাঁ। এবং এই আয়নাঘর সকল বিদেশি রাষ্ট্রদূতকে দেখাইতে হবে, দেখেন কেমন ছিল আয়নাঘর। না হলে এখন এই কথা বলতেছে, আর ক্ষমতা আসলে তো উল্টা আমাকে ধরবে, তুমি এটা মিথ্যা কথা বলছিস। ইভেন এই সরকারের সময় আমি আয়নাঘর প্রতিষ্ঠিত করছি, দেখাইছি, বলছি, আমাকে ভিজিটে নেওয়া হয় নাই। কারণ ওই যে বললাম না, রন্দে রন্দে রয়ে গেছে 16 বছরের আওয়ামী লীগ। আমি তো বলে দেখাই দেবো, এই রুমে ব্রিগেডিয়ার আজমি ছিল, মারুফুজ্জামান ছিল, ইকবাল চৌধুরী ছিল, আমি এখানে ছিলাম, এই সেই বাথরুম। এগুলো তো সমস্যা। আপনি এটা কোনো ফোরামে আওয়াজ তোলেন না? হ্যাঁ, আমি রাগ করে বই লিখে ফেলছি পরে, আয়নাঘর তুমিও আমি, এটা বই। মাহমুদুর রহমান ভাই এটা উদযাপন করছেন, খুলে মানে মুখবন্ধ ছিলেন, করছেন, লিখছেন। মানে মানুষকে তিতা বানানো হলো গিয়া, না বানালে আসলে কি করবো, মানে বড় দুঃখজনক। আমাদের এটাই গুম খুন, এটা একটা খুব খারাপ অধ্যায়। আপনি পরে বুঝতে পারলেন কিভাবে যে আপনি আসলে ঠিক ওই জায়গাটাতে ছিলেন? এটা তো একটা কৌশল ছিল। আমি বুঝছি যে আমাকে আয়নাঘরে নেওয়া হয়েছে, ডিজেফাই নিয়েছে। বাট কোন ডিজেফাই? পোস্ট অফিসের পিছনে একটা ডিজেফাই আছে, ঢাকা ডেট, সেইখানে না কচুক্ষেত বোঝা তো ডিফিকাল্ট। বাট মসজিদের 5টা আজান শোনা যাইতো। কচুক্ষেতের আয়নাঘরে সব লোকই ডিউটি যারা করতো, খাবার নিয়ে আসা, বাথরুমে নিয়ে যাওয়া করা, সবগুলি আমরা একজন এক রুমে থাকতাম, ছোট্ট রুম, বিছানাটা ছাড় পোকায় ভরা, বিশ্রী একটা অবস্থা। এটা বলা যায়, মানে যারা ডিউটি করতো মূলত এমওডিসির লোক ডিউটি করতো, আর কিছু শারীরিক যোগ্যতায় মনে হয়তো 5 ফুট মানে ভাড়া করা লোক,
আচ্ছা। বেশি চড়া দামে হয়তো কাজ করতাম। ওই পরিষ্কার পরিচ্ছন্ন করতো সেনাবাহিনীর সদস্যরা, মানে এমওডি, আমাদের ওখানে বলি এনসি, নন কম্বাটেন্ট, পরিষ্কার করার জন্য যারা আসে। তো আমরা তো হ্যান্ডেল করে অভ্যস্ত, এনসি করে ডাক দিলে রেসপন্স করতো। তারপরে মনে করেন আমি দেখছি যে এমওডিসি ডিউটি করার মধ্যে একটা ছেলেকে আইডেন্টিফাই করছি যে আবেগপ্রবণ, হাতের মধ্যে সিগারেটের দাগ, তো প্রেম ঘটিত কেস, তো বলছে আমারে। আচ্ছা। তো আমি একবার বলতাম যে তোমরা এত কাছে একটু যমুনা ফিচার প্লটটা দেখে আসো কেমন, কারণ ওটা যে বানাইছে বাবুল, সে ছিল সৈনিক। আচ্ছা। তুমি কাজ করতেছো সৈনিক, তুমি বড় হইলে কি হবা? ওই বাবুল পিস্তল চুরি করে যমুনা ফিচার বানাই ফেলছে। হ্যাঁ হ্যাঁ। কাদের সিদ্দিকি লান্স কর্পোরাল ছিল, সার্জেন্ট হেমায়েত সেরা একটা সেনা কমান্ডার, গায়ে লাগতো। তো একদিন আমি সবসময় খোঁজাইতাম, গেছিলা। তো আমি তো জানি ওই জায়গায় আমি না, তো আমি বললাম আপনি কোথায় আছেন? কারণ আমি আছি গুলশান 2 এটা ডিজিএফআইয়ের সেফ হাউস আছে। তো ওইটা বলতাম ওরে আমি গুলশান 2 ডিজিএফআই সেফ হাউস, কারণ না এখানে। তো বেড বানলাম 10,000 15,000 করতে করতে 1 লাখ আসতে হয় না, এর মধ্যে স্বীকার করে ফেলছে আপনি কচু খেতে আছেন। এই কথা বলার পরও তো কথা নাই, কারণ আমি বললাম ঠিক আছে, তুমি তো গাদ্দারি করে ফেললা ডিজিএফআইয়ের সাথে, যাও তোমার। আচ্ছা, ও কিভাবে বুঝলো যে আপনি ওকে 1 লাখ টাকা দিতে পারবেন? এটা তো আবেগপ্রবণ লোক, সবাই তো কথা করবেন না, আপনাদের বলবেন না। ওর গায়ে সিগারেটের সিল মারা বা চিহ্ন আবেগপ্রবণ, বুঝতে পারছি যে মালটা কাজে লাগবে, খেপে যাবে, সব মানুষ খেপে না। তো সেন্সিটিভ জায়গাটা বুঝতে হবে। আর 1,000 বলতেছি বারে এই মেয়ে গেলে না, কেন গেলে না, এই কারণ ছাড়া। বেশ কয়েকদিন বলা পরে তখন বললাম আমি সাথে সাথে, কিন্তু আমি আগে থেকে প্রিপেয়ার্ড ছিলাম। তুমি তোমার সুপারিনটেন্ডেন্ট, ওর যে কমান্ডার, সার্জেন্ট অথবা ওয়ারেন্ট অফিসার, মোটা করে একই সময় একজন ছিল, ডেকে নিয়ে আসো। কেন? তুমি যে তুমি যে ডিজিএফআইয়ের কথাটা ফাঁস করে দিলা, তো গাদ্দারি করলা, তুমি তো চাকরি করতে পারবে না। তখন সে হাতে পায়ে ধরা শুরু করলো। তখন বললাম যাও আজমি স্যারকে সালাম দিয়ে আসো, স্যার কেমন আছে জেনে আসো। এটাও মানে আপনি কল্পনা করে বললেন? আগে থেকে তো প্ল্যান করা, আমি তো জানি ব্রেক একবার করাবো ওর দিয়ে আমি। আচ্ছা। বা সে তখন তার না করে তো উপায় নাই। এখন যা কিছু জানা দরকার সব আমি ভেরিফাই করতাম ওর কাছ থেকেই। হ্যাঁ, কিচ্ছু করার নাই। তো সে বাইরে এখন আমার জিম্মি পুরা, তাদের সাথে বলে ফেলছে, আর না বলে দিব। তা আলটিমেটলি সেটাই হয়েছে আর কি। সুতরাং আমি নিশ্চিত সে দেখাই দিছে এদিকে ম্যাচ, এদিকে এই সেই সব, এটা বোঝাও যায় 5টা মসজিদের আজান কোনটা কি, এই আর কি। কথা হলো আল্লাহ যে প্রক্রিয়ায় আমাদের আনছেন এটাই শ্রেষ্ঠ প্রক্রিয়া, ভালো প্রক্রিয়া। দেখেন বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আপনাকে তো মানে আজমি স্যারের মতো বা হচ্ছে ব্যারিস্টার আরমানের মতো আপনাকেও তো আসলে আওয়ামী লীগ গুম করে রাখতেই পারতো, তারা আপনাকে ছেড়ে দিল না। আমার পিছনে তো নৈতিক কোনো কারণ নাই। আজমি স্যার তো সিল আছে, বাবা গালাম আজম, আমার তো সেটা নাই। আমার যেটা ধারণ করি আমি ইন্ডিয়ান ধারণ করি, বাট আমার গিয়ে সাহসিকতার একটা গর্বের জায়গা আছে আমার, যেটা সবাই আওয়ামী লীগ বিএনপি সবাই সব সেনা অফিসার পছন্দ করে। আল্লাহর অশেষ রহমত, এটা বলবো, তার একটা দয়া। এবার আমার মা বাবা সবার দোয়া, ভাই বোন সবার দোয়া, এবার আমার স্ত্রী বাচ্চারা সব অফিসারের কাছে, সিনিয়রদের কাছে আবেদন রিকোয়েস্ট করছে ছেড়ে দেওয়ার জন্য। তো কারণ তো বলতে হবে রে ভাই, আমারে কারণ বলতে পারে নাই। এই কারণ না বলার জন্য আমি 7 দিন না খেয়েছিলাম। আমি কি কারণে আমাকে আনা হয়েছিল কিন্তু বলতে পারে নাই ডিজিএফআই, বিকজ আমাকে তারা মেরে ফেলার পরিকল্পনা ছিল। আমাকে ধরার পরেই তা ধরতে যাই বেদালে পড়ে গেছে। আমি আমার ব্যক্তিগত অস্ত্র, লাইসেন্স করা অস্ত্র ছিল, তা দিয়ে আমি প্রতিরোধ করি, প্রায় 10 মিনিট কন্টেন করে রাখি। এবং তারাও ওই এরকম বেকায়দায় কাউন্টার ইয়েতে পড়ে নেই ঝামেলায়। তা আমাকেও কিডন্যাপ করছে, একটা কেয়ারটেকার তারাও কিডন্যাপ করছে। আচ্ছা। তারা হাউমাউ কাউ লেগে গেছে ওখানে। তো কিডন্যাপ হয় মূলত সাইলেন্ট, এটা তো মেসাকার হয়ে গেছে। তো প্ল্যান ছিল সাইলেন্ট করে আমার মারে ফেল দিবে, তো সেটা করতে পারে নাই। এখন এই জিনিস রাখাও ডিফিকাল্ট।
তারপর আমাকে তারা সিদ্ধান্ত নেয় ছাড়ার, এবং 10 দিন ধরে আমাকে ম্যানেজ করার চেষ্টা করে, যেন আমি নানা রকম শর্ত দেওয়ার চেষ্টা করে। আমি রাজি হইনি, পরে ফাইনালি রাজি হয়েছি। শর্তটা কি, শর্ত কিছু না, 6 মাস ডিজিএফের নাম বলা যাবে না। আচ্ছা। আর আমি যে প্রথমে বললাম যে আমি কারণ জানতে চাইছি, কী কারণে, এর বলতে পারে নাই কোনো কারণ, কিন্তু তাদের কারণ জানা নাই। যাকে মেরে ফেলা হয় তার কারণ জানার দরকার নেই তো। প্রশ্ন তো না, কোনো প্রশ্ন তারা করতে পারে নাই যে কী কারণ, প্রশ্ন তেমন কিছু প্রশ্ন না ছিল না। একটা খালি আজিজ নিয়ে প্রশ্ন ছিল, আজিজ দিয়ে, যারা আজিজকে নিয়ে আপনি ফেসবুকে, ওখানে একটা আমার দেশ পত্রিকা একটা ইয়ে ছিল, কসাই আজিজ সেনাপ্রধান হচ্ছে, তো ওইটাই আমি লাইক শেয়ার দিয়েছিলাম, এতে প্রচণ্ড গরম। আসলে ওইটা কিছু না, মূল জিনিস হলো আমাকে মারতে হবে। ওই যে তাদের প্রেম কাহিনী বলছে আমি কু করবো মধ্যপ্রাচ্যে সাহায্য নেয়া, ওটা ছিল কাদের মেয়ের প্রেম কাহিনী। গুণগত মান গোয়েন্দাদের কোন জায়গায় গেছে, রাগ ক্ষোভ থেকে এই জিনিসটাকে এখন মারে ফেলি। তো 11 সালে তো মনে করেন এরকমভাবে মারা গুম খুন ছিল না, 18 সালে এসে সে পাইছে, তো এই সালে তো এটা সম্ভব। তো করতে দেয়, ধরতে দেয়, তো বোমের হয়েছে, সহজে ধরতে পারে নাই। সব মিলে আলহামদুলিল্লাহ আমরা একটা নতুন স্বাধীনতা পাইছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এই যে সেনাবাহিনীর কথা বলি বা ডিজিএফআই এর কথা বলি, তারা যে এই যে গোপন কার্যক্রম পরিচালনা করে, এটির আসলে সীমা কতটুকু হওয়া উচিত তদন্তের স্বার্থে বা নানান কারণে? ডিজিএফআই, পুলিশ সবারই একটা মানদণ্ড আছে। কোনো মানদণ্ড হাসিনার কোনো অত্যাচারের মধ্যে পড়ে নাই, এই সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। উনি এই বাহিনীগুলিকে ব্যবহার করছেন নিজের দলীয় বাহিনী হিসাবে, জাস্ট দলীয় বাহিনী। ওই রাজা বাদশারা যা করতো আগের দিনের জাস্ট সেম সিস্টেম সে করছে। এটা ছিল হাসিনার মানে তার শাসন ব্যবস্থার মূল চালিকা শক্তি। আমি এই জন্য দায়ী মনে করি সরকার। এখনও নতুন স্বাধীনতা পাইছি, কিন্তু সংস্কার করা হয় নাই গোয়েন্দা সংস্থাগুলিকে। পুরো দেশটাকে পাগল বানিয়ে রাখে গোয়েন্দারা, ডিজিএফআই, এনএসআই, দুইটাকে সংস্কার করা দরকার। শত্রু পাগল হবে এদের দেখে, কিন্তু আমরা পাগল হয়ে যাই। স্যার, আপনার এই গুম পরবর্তী সময়ে আপনার কি শারীরিক অথবা মানসিকভাবে কোনো পরিবর্তন হয়েছিল, বিশেষ কোনো পরিবর্তন লক্ষণীয় যেটা দেখেন, আমার যে রুমটা আমি ছিলাম তার পাশে ছিল 2টা বড় বড় একজস্ট ফ্যান। ওই শব্দে আমার কানটা নষ্ট। আর আতঙ্ক ভয় তো থাকবেই কম বেশি, যদি আমি একটু কম, মহানন্দা আমাকে সাহস দিয়েছেন, তারপরও মনে করেন একটু খেপে যাই, অল্প সময়ে খেপে যাই। এটা ওইখান থেকে হয়েছে। মানে কখন কি এমন মনে হতো যে আপনি যদি গুম না হতেন বা আয়না ঘরে আপনার যদি যাওয়া না লাগতো, তাহলে আপনার জীবনটাকে হয়তো আরেকটু ভিন্নভাবে? আরেকটু না ভাই, আমার জীবন ব্যবস্থায় আমার মেয়েদের আমি আদর করতে পারি নাই দীর্ঘ এতটা 11টা বছর। 11 সাল থেকে মনে করেন শেষ পর্যন্ত, ঘুম থেকে ফিরে আসা পর্যন্ত আমি বাচ্চাদের নিয়ে স্বাধীনভাবে কোথাও ঘুরবো, মোবাইল নিয়ে ছবি তুলবো, এই আড্ডা মারতে করতে পারি নাই। লুকিয়ে লুকিয়ে বেড়াইতাম, হয়তো বা না জানে, যাতে গোয়েন্দারা না জানে। আর এটা আবার প্রকাশও করতে পারতাম না বাচ্চাদের কাছে। আমি গোয়েন্দাকে অ্যাভয়েড করার জন্যই ট্রেনের টিকিট কাটতেছি না বা বিমানের টিকিট কাটতেছি না, বা চুপচাপ যাচ্ছি। আমি আর বউ জামাই দুজনে হয়তো শেয়ার করতাম জিনিসটা, যেন না জানে, কাউরে বললো না এখানে বেড়াতে যাচ্ছি, অর্থাৎ গোয়েন্দারা না জানে। এই আতঙ্কগ্রস্ত জীবন ব্যবস্থার মধ্যে ছিলাম দীর্ঘ 11 সাল থেকে এই 5ই আগস্ট পর্যন্ত। এই যে বাচ্চাদেরকে আদর করতে পারি নাই, জেলখানায় ছিলাম। আমার ছোটো বাচ্চাটা জেলের ছোট নেট ছিল, নেট দিয়ে দেখা করতো, নেটটা ফুটা করতে বড় করার জন্য মেয়ে চেষ্টা করতো বাবার হাত স্পর্শ করার জন্য। আমার বাচ্চা বড় মেয়ে 5 বছর পরে হয়, আর্মির স্কুল থেকে পরীক্ষা দিবে, সেনাবাহিনী সেই সুযোগ দেয় নাই। সেনাবাহিনী বলতে পারবে না কেন দিল না। এই চাকমাদের স্কুল বৌদ্ধ বিহার থেকে আমার মেয়ে পরীক্ষা দিয়েছে। আমি এই জন্য ওই সেনাবাহিনীর ওই যেন মুবিন, আমি জালিম, আমি আল্লাহর কথা বলি যেন চরম শিক্ষা না দেন আল্লাহ দেয়।
এরকম সেনাপ্রধান দেশের জন্য দুর্ভাগা। যে তার অফিসারদেরকে নিরাপত্তা দিতে পারে না, সে মানুষ না। আমরা তো ভাই জীবন দেওয়ার জন্য সেনাবাহিনীতে ঢুকি, কিন্তু আমাদের জীবনে এভাবে ছিনিমিনি খেলবেন, এটা কেমন না। তবুও মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমি ফিরে আইছি। অনেক মানুষ ফিরে আসেন নাই, যেমন মেজর জাইদ, তাকে মেরে ফেলছে পরিকল্পিতভাবে। একটা কোর্সের ভালো অফিসার, কারণ বিডিআর ইস্যুতে সে অনেক কিছু জানতো। অনেক ভাবেই হারাইছে এই আওয়ামী লীগের কাছে। এই আওয়ামী লীগের গুণগান কীভাবে বিএনপি করে বা বিএনপিদেরকে আপন ভাবে, আমার তো মনে হয় এর কঠোর। এবং আওয়ামী লীগের যারা সহযোগী করে তারা সবাই ফ্যাসিস্ট, জাতীয় পার্টি। যারা এই এমপির জন্য দাঁড়াইছে, এমন যেন ইব্রাহিম, ফ্যাসিস্ট। কোনো মার্সি করার কোনো স্কোপ নাই, কারণ এদেরকে যদি মার্সি করেন তাহলে আবার ফ্যাসিস্ট সৃষ্টি হবে। আমার দেশ কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবে না যখন আপনি এদেরকে একটা ভালো একটা বিচার ব্যবস্থার মাধ্যমে জরুরি বিচার না করবেন। আপনি কি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে এই মুহূর্তে বাংলাদেশ বিনির্মাণের জন্য এককভাবে অথবা সংঘবদ্ধভাবে কি কি প্রচেষ্টা চালাচ্ছেন? 5ই আগস্টের এই বিপ্লবের সাথে আমরা সেনাবাহিনী অফিসার অনেক অতপ্রতভাবে জড়িত। আমরা প্রকাশ্যে আসতে পারি নাই, আমরা একটা সোসাইটিতে বসবাস করি, জানাজানি হলে নানা সমস্যা। তারপর আমরা যতটুকু পারছি, বলতে গেলে আমি প্রথম স্বাধীনতা অর্জন করি এই বিপ্লবের সময়। মোবাইল নিয়ে হাঁটতে পারছি, এই মাঠে মাঠে ঘুরতাম। আই হ্যাভ টু এনজয়, আমি এনজয় করতাম। এর আগে তো মোবাইল নিয়ে চলতে পারতাম না, মোবাইল রেখে লুকিয়ে লুকিয়ে চলতাম, যেটা বললাম আমি আগে আপনাকে। জিম্মি ছিলাম, মোবাইলের লোকেশন বের করে দেয় আমি কোথায় আছি। এই বিপ্লবে ছাত্ররা আমাদের শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু, এবং 2 নম্বর শত্রু আওয়ামী লীগ। এই জিনিসটা আমাদের জনজীবন সমগ্র জাতিকে একেবারে মুখস্থ করানো থাকবে। যেভাবে বলছে না স্বাধীনতা ঘোষক শেখ মুজিবুর রহমান, সেভাবে ভারত আমাদের একমাত্র শত্রু। আর তার মানদণ্ড হলো কি, তার কাটায় ঝুলন্ত ফেলানির লাশ। এটা হলো মানদণ্ড। ভারত কীরকম শত্রু? এরকম শত্রু যে একটা অসহায় নারীকে গুলি করে মারে, তার কাটা ঝুলে আছে। এটা হলো ভারত। এর চেয়ে আর কোনো ভদ্র ভাষা নাই ভারতকে চেনার। আমরা চাই এই ভারত মিথ, ভারত আতঙ্ক থেকে বেরিয়ে আসতে, এবং এতদিন বেরিয়ে আসতে পারেনি সুশীলদের জন্য। এই সুশীলরা কারণ ছাড়া ভারত ভীতি। 71-ও তাই হয়েছে। বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবীরা কার কাছে বুদ্ধি বিক্রি করছে ঢাকা শহরে? আপনি বলেন তো, ইতিহাসটা কিরকমভাবে পেঁচাইছে? তো বুদ্ধি কার কাছে বেচছে? কি বুঝতে? ভারতের কাছে বা পাকিস্তানের কাছে বিক্রি করছে। তো হোক না, তাই আমি তারা কোনো মৃতদেহকে অসম্মান করি না, বা সত্য প্রকাশিত হোক। তো আমরা সব কিছুর মধ্যে আসলে এত নোংরামি করছি, এত স্বজনপ্রীতি করছি, রক্ত নিয়ে খেলছি। এটা না, এটা আমরা এক জাতির দেশ। এখানে মারামারি বা কেউ হত্যা করলাম, এটা কাম্য না। এক বাড়িতে এক ভাই আওয়ামী লীগ করবে, একবার বিএনপি করবে, জামাত করবে, অসুবিধা কি? সবার অর্জন থাকবে যে আমরা একটা সুন্দর দেশ গড়ব, সবাই মিলেমিশে থাকবো, সবাই শিক্ষিত হব। ওই কৃষক খালি ধান চাষ করবে, ভালো বাসায় থাকবে না, এসি রুমে থাকবে না, বা ফ্যান ছাড়া রুমে থাকবে না, এটা কেমন না? সে তার জব যত খারাপই হোক, সম্মানী জায়গায় থাকবে। এখন কি আপনি মানে দেশ বিনির্মাণের জন্য আপনার এখন কর্মসূচি কি করছেন? আমরা চাচ্ছি মিলিটারি অফিসাররা, আমরা নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামে একটা ফোরাম আছে আমাদের। এর বাইরেও আমরা অনেক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত আছি, আমি আমাদের সাথে অন্যান্য অফিসাররা। আমাদের উদ্দেশ্য হলো একটা প্রেশার গ্রুপ। সরকারে আসলে অনেকেই অনেক সময় প্রলোভনে পড়ে ডাইনবাম চলে যায়। ভারতকেও দেখা গেলো আপন মনে করে আবার আরেকটা ঝামেলা বাঁধাইলো, এমন কিছু চুক্তি করলো যেটা অনৈতিক চুক্তি। কিছু অফিসার যদি মিলিটারি অফিসার কথা বলে, এটার একটা গুরুত্ব আছে। এই তো ভালো কথা বলছে। এই অবস্থানটা ক্রিয়েট করতেছে, আল্লাহর রহমতে ক্রিয়েট হয়েছে।
আমি ওই জায়গায় আল্লাহ রহমতে আমাকে পৌঁছেছেন যে আমি একটা কথা বললে একটা গুরুত্ব আছে না, কী কারণে কথাটা বললো একটু অনুধাবন করবে। তা আমি তো নিজের পয়সায় খাই, ভারতের পয়সায় তো আমি খাই না, দানে অনুদানে চলি না, তো ভারতের কথা শুনবো কেন? আমার যে শক্তি আছে, শ্রম আছে, তা দিয়ে তো আমি চরম শিখরে চলে যেতে পারি। আমার তো এক জাতির দেশ, জাতিভেদ নাই, বংশ বইলা গোত্র বইলা যে ভাগ আছে আরব দেশগুলিতে, আমাদের তা নাই। ওই একটা গোত্র আছে মানে শেখ বংশ, তো ওটা তো বাদ, তো আমরাই সবাই এক গোত্র। আমি মনে করি এই দেশটাকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, আমাদের ইচ্ছা থাকলেই সম্ভব। 5ই আগস্ট পরবর্তী সময়ে প্রেশার গ্রুপ হিসেবে, আপনারা তো প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছেন, আমরা দেখলাম যে প্রেশার গ্রুপ হিসেবে একটা সংগঠন আত্মপ্রকাশ করেছে আপ বাংলাদেশ নামে। এইটার সম্ভাবনা বা ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করেন? রিফাতের সাথে আমাদের যোগাযোগ আছে, আপ বাংলাদেশের সাথে আমার যোগাযোগ আছে। আসলে সব জায়গায় একটাই সমস্যা দাঁড়ায় কি, এরা ছাত্র, এদের ফিনান্সিয়াল সাপোর্ট দরকার। বাংলাদেশের কালচারে এটা ভেরি ডিফিকাল্ট। এবং এই ফিনান্সে সাপোর্ট করে দেখেন যত রাজনৈতিক দল গড়ে উঠছে সবখানে একই সমস্যা। আপ বাংলাদেশ হোক, আর অনেক গ্রুপ আছে, আমাদের নেক্সাস ডিফেন্স জাস্টে আমরা আছি, অনেক মিলিটারি অফিসার আছে, ডাক দিলে আমি বলে আসো, ডাক দিলে 30টা অফিসে চলে আসবে। দুইটা কথা বলা শুরু করলে টাইমিং পাওয়া যায় না। তো আমরা এই জিনিসটা করব, যে আমরা দেশের জন্য কিছু করার সময় এসে এখন 2 সপ্তাহে একটা করে যদি আমরা শাহবাগে প্রেস ক্লাবে বক্তৃতা দেই, দেশের কথা বলি, জনগণকে সাহস দেই, ভারত বিদ্বেষের কথা বলি, জনগণ আত্মবিশ্বাসী হবে। রাইট। সরাসরি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত হওয়া বা পলিটিক্যাল পার্টি হলে কি, পলিটিক্যাল পার্টি হলে হয় কি, তার কাছে আপনার মাথাটা বিক্রি করে দিতে হয়, পার্টির কথা শুনতে হয়। পার্টির মধ্যে গণতন্ত্র নাই, তাহলে তো সমস্যা। পার্টির মধ্যে গণতন্ত্র নাই, কথা বলতে হবে পার্টির বাইরে, যেখানে আমরা স্বাধীন, সবার মতো 30 জন অফিসার কথা বলবো, এক একজন এক এক কথা বলবো, স্বাধীন, দেশের কথা বলবো, জনগণের কথা বলবো, উন্নয়নের কথা বলবো। মানে এটা এই স্কোপটা দরকার আছে, এটা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হওয়া দরকার। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাদের সম্ভাবনা বেশি দেখছেন? যেভাবে যেমনটা আশা করছিলাম তেমনটা হয় নাই, এই বিপ্লবটাকে ধারণ করে নাই। এটা একমাত্র বিপ্লব, পৃথিবীর সেরা বিপ্লব। রাশিয়া মানে ফরাসি বিপ্লব বলেন, যেই বিপ্লবী বলেন, উভয় পক্ষে কম বেশি অস্ত্র ছিল। সরকারি বাহিনী হয়তো 100টা অস্ত্র ছিল, বা যারা বিপ্লব করতে তাদের কাছে 10টা অস্ত্র ছিল। আমাদের এই বিপ্লবে কোনো অস্ত্র ছিল না, শুধু ইট লাঠি, আর ক্ষমতা শক্তিধর বাহিনী ছিল হেলিকপ্টার নিয়ে। এমনভাবে পলায়ন করছে, সব ফেলে গেছে, মসজিদের ইমাম সব পলায় গেছে। মহান আল্লাহর একটা, আমি বলবো না ওই আল্লাহর বলে না, মহান আল্লাহর আবাবির পাখির মতো, বা এমন কিছু আল্লাহর হস্তক্ষেপ ছিল, নাহলে এই আতঙ্ক হইতো না হাসিনার এইভাবে পলায় যাওয়ার। এইটার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই। আমার মনে হয় আবারও বিপ্লব করতে হবে এই সংবিধানটা সংস্কার করার জন্য। কারণ ডক্টর ইউনূস সরকার ভুল করছেন রাজনীতিবিদদের সাথে আলোচনা করে। গত 15 বছর তো বিএনপি জামাত কেউ ছিলেন না রাজনীতিতে, আন্ডারগ্রাউন্ড ছিলেন, কেউ তো স্বীকার করেন না এই বিপ্লবটাকে। এই বিপ্লব তো নাহিদের, এই বিপ্লব তো নাহিদদের, ছাত্রদের বিপ্লব, আমজনতার বিপ্লব। কথা তো বলবেন এদের সাথে, কথা কেন বলতে গেছেন জামাতের সাথে, বিএনপির সাথে? বিএনপি জামাতে তাদের সাথে ছিল না, বলছে কখনো বিপ্লবের সময়? বলে নাই তো। যে সাহস নিয়ে বলতে পারে না তাকে স্বীকার করার দরকার নাই তো। যারা বলছে আমরা বিপ্লব করছি, ঢাকা ঘেরাও করো, ঢাকা আসো, তারাই সাহসী, তাদের সাথে কথা বলতেন। কিন্তু ম্যান পাওয়ার সাপ্লাই দেওয়া, ওটা কোনো কথা না। আপনি কথা ভাই, আপনার নিয়ত বলতে হবে। আমি জানি কারা ছিলেন, বাট আপনার উচিত ছিল কি এই বিপ্লবীদের সাথে কথা বলা, বিপ্লবীদের গার্জিয়ান শিক্ষকদের সাথে কথা বলার। উচিত ছিল ধর্মীয় নেতাদের সাথে কথা বলা, কারণ মাদ্রাসা অনেক ছাত্র ছিল, হাজার হাজার ছাত্র মাদ্রাসা মাঠে ছিল, তাদের নেতাদের সাথে কথা বলা, আইনজীবীদের সাথে কথা বলা, আমজনতা সাংবাদিকদের সাথে কথা বলা। তাহলে বাংলাদেশের কী কারেকশন করতে হবে আপনারা করতে পারতেন। কারণ যারা এটা কারেকশন করতেছেন তারা সব ভিনদেশি। তালের ইরিয়া সাহেব বাংলাদেশে বহু বছর আসেন না, সমাজ কোন জায়গায় চলে গেছে তালের ইরিয়া জানে না।
যে সত্যিকারই এই দেশের লোক গৌতম দাসকে বলা হয়তো আপনি করেন, তাহলে এই সমস্যা হইতো না। গৌতম দাস ভাইরে যে বলতে ভাই আপনি করে দেন, কোনো সমস্যা হইতো না। এরকম মাহমুদুর রহমান ভাই আছে, কোনো সমস্যা হইতো না। তো এক্সপার্টিস সব বিদেশি হইতেই পারে, আস্থার জায়গায় লোক তাই করছেন, করে বিপদে ফেলাইছেন। সব কিছু কইরা তখন সব দলে ডাকতেন, এই ঘটনা করতে যাচ্ছি, আপত্তি থাকলে বলেন, কি আপত্তি, জনগণের ভাষা এইটা, আপত্তি না আপত্তি আপনার জনগণরা বলেন, গণভোট, কোনো সমস্যাই থাকতো না। গণভোট মানে জনগণের কথা। আপনার ওই 2-3 জন লোক দলের লোকের কে দিয়েছেন কমিটমেন্ট যে আপনি আমার পক্ষে কথা বলবেন? তারা কিসের প্রতিনিধি? তো নির্বাচনই করেন গত 15 বছর। একটা লোক যদি কারো জমিতে 12 বছর থাকে, সে দাবি করতে পারে আমি 12 বছর ধরে আছি, এটা আমার দাবি। তো না, এটা বড় ভুল হয়েছে। রাজনীতিবিদরা নিজের কলা কৌশল কীভাবে ক্ষমতা অপব্যবহার করবে। তবে আমি মনে করি ধর্মীয় নেতাদের সুযোগ আছে মানুষদের পরিবর্তন করার জন্য, সেটা করা হয় নাই। জুম্মার নামাজগুলিতে বলা উচিত, মূল্যবোধের কথাগুলি বলা উচিত, বাবা মার সেবা করো, শিক্ষকের কথা শোনো, মাদকে জড়াবে না, এগুলি জুম্মার নামাজে বলা হয় না। জুম্মার নামাজে রাজনীতিবিদদের আলোচনা হয়, লজ্জাজনক। সমাজ পরিবর্তনের জন্য জুম্মার নামাজ খুবই দরকার, খুতবার আগে, পরে খুতবার আগে। এখানে ইমাম সাহেবরা বলছেন নৈতিকতা এইটা মূল্যবোধ নিয়ে বলছেন। ব্যক্তিগত কেন ভাবে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হবে। রাষ্ট্রীয় সমস্যা কি? মাদক, রাইট, মিথ্যাচার, নকল করা, স্বজনপ্রীতি, আরেকজনের হক নষ্ট করা, এগুলি আলোচনা হবে প্রতিদিন, মাথায় ঢুকবে বারবারে। ছোট বাচ্চা যাচ্ছে বাবার সাথে শিখবে, মানে স্কুলে তো এগুলি শিখায় না। স্কুলে একটা ভালো একটা শিক্ষানীতি দরকার, যে শিক্ষানীতিতে এগুলি কাভার করবে। এই স্কুলে কোনো ছাত্র গাড়ি নিয়ে আসবে না। স্কুলে তো প্রাথমিকে তো ধর্মীয় শিক্ষকই নাই। ধর্মীয় জিনিসটা পরে আনেন, আপনার ধর্ম নিয়ে আসেন এখানে, আদর্শ করান। ধর্ম শিখবে সে মাদ্রাসায়, ধর্ম শিখবে সে মসজিদে সকালবেলা, ধর্ম শিখবে সে ঘরে। আগে মানুষ হইতে হবে, তো শিখাবো, ওইভাবে বলবো না। আরবি ভাষা শিখো, তাহলে দক্ষ শ্রমিক হবে, সৌদি আরবে যে খারাপ কাজ করবে না। ওই আরবি ভাষা শেখার মধ্যে ধর্ম শিখা হয়ে যাবে, গল্পের মধ্যে নবীকে শিখে ফেলবে, অসুবিধা নাই তো। আপনি যখন একটা কথা বলেন তখনই আপনার এই সুশীলে আঙুল দিবে, আঙুল দিয়ে সুযোগ দিবেন না, তার কথাটাই আমি শিখে দেবো। এইভাবে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে শ্রেণীভেদ হয়ে গেছে। অতি উচ্চ শ্রেণী, তারা অতি মডার্ন ইংলিশ মিডিয়ামে পড়ায়, এটা হয় না। শিক্ষানীতি এক হবে। আপনি দরকার অন্য দেশে যান গা, আমার দেশে এক শিক্ষা হবে। মাদ্রাসা শিক্ষা রাখেন, বাট গুণগত মান নিয়ে আসবেন ভালো। রাইট। আর এখানে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম মিলে এমন করে শিখাবেন যেন বাংলা মিডিয়ামের বাংলা সুন্দর বাংলা বলতে পারে, ইংলিশও বোঝে। অসুবিধা কোথায়? 5 পাস বলতেছেন, ঠিক আছে, 5 বছর 5 পাস টাকা 6 বছরে করবে। আপনি ওই আরবিটা শিখাই দেন, আরবি ভাষাটা, ভাষা নট হাদিস দরকার নাই, ও নিজেই পড়বে হাদিস, ভাষাটা শিখে যাবে সে। ক্লাস 5 পাস শেষ হয়ে যাবে, যেভাবে সে বাংলা বলে, ক্লাস 5 পাস করার পর বাংলা যেভাবে বলে সেভাবে আরবিও বলবে, ইংরেজিও বলবে। আমি তো শিখি অন্যভাবে, এতে আপেল, বিতে বল, আরবি এভাবে শিখি না। আরবিটা এভাবে শিখান, সিস্টেমটা তো ভুল হয়ে গেছে। আপনাদের কতে কলা, খতে খাই, খতে খরগোশ, গতে গরু। আমি আরবিটা বেশি শিখবো না কেন বলেন তো আমাকে? এখন বললে তো বলবেন আপনি বেশি বুঝেন, আসলে না। আমাদের 3টা জিনিস নিয়ে আসেন, কতে ক খ ABCD আর ক খ গ ম, আবার আরবিতে নিয়ে আলিফ বেতে নিয়ে আসেন, 3টা একসাথে কম্পেয়ার করি, তার জন্য সুবিধা হবে। তাতে আসলে এই জন্য চর্চা, রিসার্চ দরকার। খুব বেশি রিসার্চ দরকার নাই, আমরা চাইলেই পারি। আপনি তো বারবার এই জুলাই অভ্যুত্থানকে বিপ্লব হিসেবেই চিহ্নিত করছেন। আমরা কখনো অভ্যুত্থান বলছি, কখনো বিপ্লব বলছি। অনেকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকে এটিকে বিপ্লব হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না, বলছেন না যে এটি বিপ্লব। বরং আমরা এমনটাও দেখেছি কেউ কেউ এটিকে শুধু একটি আন্দোলন হিসেবে চিহ্নিত করেছেন, একটি অভ্যুত্থান পর্যন্ত তারা বলতে চাচ্ছেন না। আসলে 5ই আগস্টে যেটি হয়েছে সেটি কি আন্দোলন, নাকি অভ্যুত্থান, নাকি বিপ্লব? লজ্জার বিষয় কি জানেন, আমরা হিংসা প্রবণ, পরশ্রী কাতরতা, আমি পারি নাই তো কারো দেবো না, আমি পাইনি কাউকে দিব না,
বিএনপি 17 বছর 16 বছরে পারে নাই, তো কেউ যদি পারছে এটা স্বীকার করতে খুব কষ্ট হচ্ছে। সেম সবার ছাত্ররা রক্ত দিচ্ছে, ওরা তো রক্ত দেয় নাই। আমি 28 তারিখ তো ছিলাম জোনাকা সিনেমার সামনে বসা, কয়েকটা গ্যানেট ফোটা পরেই আমাদের বড় বড় নেতারা এসি চালাইয়া গ্লাস বন্ধ করে চলে গেছেন। আমি ফুটপাতে বসা, আমি জীবনে প্রথম আমি এটা আন্দোলন দেখার জন্য গেছিলাম। লেফটেন্যান্ট কাজল আমাকে উদ্ধার করছে, আমি আহত হয়ে গেছিলাম টিয়ার গ্যাসে। আমি নেতাদের দেখছি কত বড় গাদ্দার। সেই 71 সালে যা হয়েছে, শেখ মুজিবুর রহমান থাকেন নাই, ঘোষণা দিচ্ছে আরেকজন, যুদ্ধ করছে আরেকজন, আর চুক্তি করছে আরেকজন। আওয়ামী লীগের 7টা দফা চুক্তি করছে রাষ্ট্রবিরোধী। আপনার 15ই আগস্ট যারা বিপ্লব করছে তাদের বেচা খাইছে খালেদা জিয়া, হাসিনা, শহীদ জিয়া সব। এটা না হলে এরা হইতে পারতেন না। 15ই আগস্ট হওয়ার পর এরা স্বীকৃতিপ্রাপ্ত হয়েছেন, কিন্তু ওরা এখন গাদ্দার বানাই দেওয়া হয়েছে। শহীদ জিয়া ট্রাই করছেন, পরবর্তীতে আওয়ামী লীগ 12টা বাজেছে। বিএনপি চাইলে মাফ করতে পারতো, দেয় নাই। সেই আজকে এই বিপ্লবটা যদি ঠিকমতো সম্মানিত না করা হয়, আইনি ভিত্তি না দেওয়া হয়, আমাদের অবস্থা একই হবে। এই নাইট বাচ্চা ছেলেরা আগামীতে বিপদে পড়বে। এইটা অবশ্যই আদায় করতে হবে, আরেকটা বিপ্লব লাগবে। এই বিপ্লবে এই গাদ্দার শ্রেণীকে সাইজ করতে হবে। এটা এমন একটা বিপ্লব, অভ্যুত্থান না। অভ্যুত্থান হলো গিয়া কিছুদিনের জন্য আইসা সরকারটা পরিবর্তন করে দেয়। বিপ্লব হলো গিয়া ওই সরকার পলাইয়া দেয়। তো সংবিধান নেই, পালাই গেছে। এই বিপ্লব তো সংবিধান মোতাবেক হয় নাই। তো সমস্যা সমাধান হবে সংবিধান ছাড়াই। হাসিনা সংবিধান নিয়েই গেছে, বিপ্লব সংবিধান মোতাবেক হয় নাই, সমাধান হবে সংবিধান মোতাবেক না, সংবিধানের বাইরেই সমাধান হবে। এবং যারা করছে তাদের দিয়ে করতে হবে, এটি নিয়ম। কিন্তু কত সময় পার হয়ে গেল, 1 বছরের অধিক সময়। এটা আমাদের এনজিও মার্কা সরকার, তাই এই সমস্যা হয়েছে। উনি তো ছিলেন না বিপ্লবে, তো উনি বুঝবেন কেমনে? আসিফ নজরুল ভাই আসলেন, তো উনিও একা মানুষ কতটুকু করবেন? উনি একবার সেনাপ্রধানের কথা শুনেন, একবার আইনের ব্যাখ্যা দেখেন, নানা সমস্যা। ওইখানে এক মাহমুদুর রহমান থাকতো, এক গৌতম দাস থাকতো, পুরো দেশ সোজাই দিত। কে কতটা আইন, ওই আবু হেনা রাজ্জাকি ভাই থাকতো, একদম সাংবিধানিক শিখাই দিত ওনাদেরকে। একটা সাধারণ যদি জিনিসটা না বোঝে, আমরা একটা জায়গায় অন্তত দাঁড়াইছি, এই প্রজন্ম ভারতকে আমরা শত্রু হিসেবে চিহ্নিত করছি। বিএনপির কিছু নেতা ছাড়া, বিএনপি না, বিএনপির কিছু নেতা ছাড়া বলতে লজ্জা লাগে, তারা বলতে পারে না, খুব কষ্ট। আমাদেরও সেনাবাহিনী কিছু জেনারেল আছেন, ভারতকে শত্রু বলতে খুব কষ্ট। এখন দরকার একটা, মিনাতে আসে না পাথর মারে, হ্যাঁ, এরকম কিছু একটা রাখা দরকার, একটা সেন্সিটিভ জায়গায়, ওই বিজয় সরণি মোড়ে অথবা আশেপাশে, যেখানে হাসিনার কিছু একটা মূর্তি তো হারাম, কাছাকাছি একটা চিত্র, ওখানে জুতা মারবে। টিএসসিতে একটা আছে তো, হ্যাঁ টিএসসিতে তো ছবি আছে জুতা টানানো। ছবি না, সুন্দর করে করতে হবে রাষ্ট্রীয়ভাবে, সকল রাষ্ট্রদূতদের নিয়ে আসতে হবে, তার আমল নামা পড়ে শোনাবে, ছাত্ররা উদযাপন করবে, জুতা মারবে। কোনো বিদেশি দেশে আসলে উনি 32 নম্বর নিয়ে যেতেন না, তা আমরা ওইখানে নিয়ে যাব। সেনাবাহিনী হবে বাধ্যতামূলক, এখানে জুতা মেরে দেবে সেনাবাহিনী সবার, সেনাবাহিনীর মাইন্ড সেট চেঞ্জ হবে না। বুঝতে পারছেন? এইটা আমাদের দরকার। আমি পাথর মারতে মিনাতে যাই কেন, মনে করাই দেয় এই বেটা শত্রু, তুই এতটা পাথর মারবি। এখানেও একই সিস্টেম করতে হবে। আওয়ামী লীগকে এরকম পাথর মারতে হবে, মারলে আর জাতির মধ্যে একটা স্পিড আসবে যে আওয়ামী লীগ মানে হলে ভারত, আওয়ামী লীগ মানে হলো মোদি। তো পাথর মারিয়ে শিক্ষা দিতে হবে। এবং ওইখানে কেয়ারটেকার থাকবে, অন্য কিছু নতুন থাকবে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা থাকবে, থুতু মারবে, ইট মারবে, স্যান্ডেল মারবে, যে যেভাবে পারে। একটা উপরের জন্য স্কুপও থাকবে, টিকিটের সিস্টেম থাকবে। নাহলে জাতিকে লাইনে আনতে পারবেন না, জাতি আবার বলাই ফেলবে ভারত। এই আমাদের মিডিয়া লোক সুন্দর সুন্দর সিনেমা নিয়ে আসবে, আদের সিনেমা এনে বুঝাবে। আমাদের এখানে একটা ভালো একটা গান আবিষ্কার হয় নাই, ভালো একটা সিনেমা করার মতো সিস্টেম আবিষ্কার হয় নাই এখনো। স্ক্রিপ্ট লেখা হয় নাই সিনেমার, যে এইভাবে অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে, এই জিনিস হয়েছে, কান্না, বাচ্চার কান্না, মায়ের কান্না, বউর কান্না, ছবি করা যায় সুন্দর জাতিকে নিয়ে যাওয়ার জন্য। ওই জায়গাগুলোতে এখনো ফ্যাসিস্ট অ্যাড্রেস করে নাই। আপনি দেখেন 5 জন না 6 জন মারা গেছে 52 সালে ভাষা আন্দোলনে।
একটা মাইল ফলকে দাঁড়াইছে, এর মধ্যে ইতিহাসে গর্বর আছে। সেই জায়গায় আপনি এটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারি আমরা? ওই যে বললাম না, দল যদি ঐক্য না আসে, দেশ যদি না বোঝে, দেশ এখন ভারত প্রেমে আছে, তাহলে তো সমস্যা। আমাদের বড় সমস্যা হলো কি, আমাদের নারীরা অন্য নারীর সাথে সম্পর্ক পছন্দ করেন না, বড় অপরাধ, যেটা অন্য দেশে নাই, আমেরিকা নাই, ইংল্যান্ডে নাই, সৌদি আরবে নাই। তো এইটাকে পুঁজি করে ভারত আমাদেরকে হানি টাইপে ফেলায়, আর এইটা নিয়ে আমরা বেকায় যাই। আমার নারীরা যদি একটু উদার হইতো তাহলে কোনো আজকে সমস্যা হইতো না। সরি, এটা না বলে পারলাম না। আচ্ছা, সেটার আবার ভিন্ন ধর্মীয় কিছু দৃষ্টিভঙ্গি থাকে, অথবা অনেক সময় আমাদের সমাজতাত্ত্বিক না, কিছু আমাদের দৃষ্টিভঙ্গি নারীরা থাকে। কখনোই দ্বিতীয় নারী পছন্দ করে না। কোনো মেয়ে চায় না বাবা দ্বিতীয় বিয়ে করবো, দ্বিতীয় কোনো অপরিচিত মহিলার সাথে ঘুরুক, সোজা কথা। হ্যাঁ, আমিও বাইরে যখন যাই ছবি তুলি, একটু চিন্তা ভাবনা করে ছবি তুলি, আশেপাশে মেয়েরাও কাছে কিনা। আচ্ছা, এটা কালচার, এটা কিন্তু অন্য একটা সেপারেট কালচার, ধর্মের বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা হিন্দু ধর্মে কিন্তু বিয়ে করতে পারবে না। বেসিক্যালি তো আমরা হিন্দু ছিলাম, হিন্দু ধর্মে দ্বিতীয় বিয়ে হারাম। বেশ্যাপাড়া যাইতে পারবেন, কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। ঠিক। এটা নিয়ে অবশ্যই কিন্তু স্যার একটা ডিবেট আছে, আমরা আসলে হিন্দু ছিলাম আমরা কিনা, উদার হইতে, আমাদের এই জন্য নারীরা আমাদের উদার হইতে পারে নাই, নারীরা উদার হইতে পারে নাই, পারে না, বিকজ ওই হিংসাপরণ নারী। সৌদি আরবে একটা বউ দ্বিতীয় বউ বান্ধবী, আমাদের দেশে চিন্তা করতে পারবেন? অসম্ভব। একমাত্র মনে হয় কামরাঙ্গিচর ওই পারে মসজিদ আছে না, হাফিজ আজমের ছেলে আচ্ছা, মারা গেছেন, ভদ্রলোক খেলাফত দেশে খেলাফত আন্দোলনে। আন্দোলনের মানে ওই ভদ্রলোকের সাথে আমার জেলখানায় দেখা। উনি বলছিলেন আমার 3 বউ আছে, 18টা বাচ্চা। কেমনে সম্ভব? 3টা বউ কেমনে? আপনি আন্দোলন করেন, মাদ্রাসায় পড়েন, আবার 3 বউ ম্যানেজ করেন কেমনে? বউর ঝগড়া মিটাইতে যাবেন সে? আরে জানেন না, আমার 3 বউ হলো বান্ধবীর মতো, একজন না থাকে অসুস্থ হয়ে পাগল হয়ে যায়। তা আমি বললাম নতুন একটা জিনিস শিখলাম, এই হলো অবস্থা আর কি ভাই, এটা হলো টিফার। স্যার, আপনি খুব সুন্দর করে আসলে দেশের রাজনীতি, আমাদের যে ধর্মতত্ত্ব, অথবা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আপনি খুব সুন্দর কথা বলছেন, এবং একই সাথে আপনার ব্যক্তি জীবনে ঘটে যাওয়া যে গল্পগুলো ছিল, আয়না ঘরের গুম হয়ে যাওয়ার অথবা হিল ট্র্যাক্সের যে ঘটনাগুলো, সেগুলো আপনি উপস্থাপন করেছেন। আমরা হয়তো সময় কভার করলে আমরা আরও অনেক গল্প হয়তো আজকে শুনতে পারতাম, বাট আমরা আশা করছি আমরা অন্য কোনো একদিন আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো, এবং আপনার জীবনের আরও কিছু গল্প এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আরও কিছু কথা শুনবো। আজকের মতো আমরা এখানে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনাকে অশেষ ধন্যবাদ এই অনুষ্ঠানে ডাকার জন্য। অনেক কিছু মন খোলা বললাম, তবে আমরা খুব সুন্দর একটা জাতি, আমাদের সুন্দর একটা ভালো নেতা দরকার। আমাদের এমন নেতা হবে যে নেতায় টাকা পাচারে জড়াবে না, এবং এই দেশের শিক্ষাই সে শিক্ষিত হবে, এবং এই শিক্ষাটাকে আরও মজবুত করবে। সবাই সুচিকিৎসা পাবে, শিক্ষা পাবে, সবাই আমরা প্রতিবেশী ভালো থাকলে ভালো থাকবে, অর্থাৎ আমার পাশে প্রতিবেশী থাকলেও সে ভালো অবস্থিত থাকবে। তা আমরা ভালো জিনিসটা অর্জন করি না, খারাপ জিনিসগুলি আনি। ইনশাল্লাহ আমরা বিপ্লবটা চলতেছে, এই সমালোচনা করতে পারবো, পেশার গ্রুপ, এটাও বিপ্লবের অংশ। ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত জায়গায় যাব, আমাদের সুন্দর বাংলাদেশ হবে, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ। ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি যে বাংলাদেশ দেখবার, যে বাংলাদেশ গড়বার প্রত্যাশা ব্যক্ত করেছেন, একটি সুন্দর, একটি সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে কোনো অসত্য অন্যায় থাকবে না, যেখানে কোনো ফ্যাসিবাদ থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, সেই বাংলাদেশ গড়বার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সেই বাংলাদেশ গড়বার সারথি হবার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।